ওয়েলকাম টু প্রদীপ তরফদা 2.0 চলে এসেছি তোমাদের প্রদীপ স্যার। দেখো আজকে আমরা যেটা নিয়ে এসেছি ক্লাস 10 মাধ্যমিক 2025 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। আমরা মডেল কোশ্চেন পেপার আজকে নিয়েছি 18 নম্বরটা, পেজ নাম্বার তোমরা দেখবা 595 596। তাহলে এই যে পাতাটা যে তোমাদের আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, সেই বই থেকে আমরা আজকে 18 নম্বর মডেলের সেটটা নিয়েছি। তো এর আগের ভিডিওতে দেওয়া হয়ে গেছে তোমাদের 17, 16 এগুলো আমি দিয়ে দিয়েছি। আজকে আমি 18টা নিয়ে এসেছি। আমি 18 আজকে করাবো, তারপরে 18 পর 19 আছে, 19, 20, 21 তিনটা আরও আছে আমাদের স্কুল। সেগুলো স্কুল করার পর আমি টেস্ট পেপার চালু করবো। টেস্ট পেপার বলতে যে টেস্ট পেপারগুলো হয়ে গেছে আশেপাশে স্কুলগুলো, আমি কোশ্চেনগুলো জোগাড় করবো। আমার কাছে 1-2 এসেছে, আমি 1-2 জোগাড় করেছি, আরও জোগাড় করব। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমি কিন্তু তোমাদের সিরিজ চালু করে দেবো যতক্ষণ না ওই টেস্ট পেপারটা বেরোয়। আমাদের যেটা টেস্ট পেপার বের হয় এবিটিএ, তাই না? ওই এবিটিএ টেস্ট পেপার যতদিন না বেরোবে ততদিন ধরে আমরা কিন্তু আমাদের জোগাড় করা যে স্কুলের টেস্ট পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো থাকবে ম্যাথের, সেই কোয়েশ্চেনগুলো থেকে আমি কিন্তু তোমাদের দেওয়া শুরু করে দেবো ভিডিও। আর আমি একটা কথা বলি, তোমাদের যদি দাদা দিদিগুলো যারা আছে আশেপাশে, তোমরা যদি কোয়েশ্চেনটা কালেক্ট করতে পারো, টেস্ট পেপারের কোয়েশ্চেনটা, তাই না, টেস্ট পরীক্ষার যে কোয়েশ্চেনটা আছে ম্যাথের কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা তোমরা ছবি তুলে নিবা। আমি তোমরা বুঝতে পারছো আমি কী অঙ্কগুলো দিই। 1 থেকে 4, 1, 2, 3, 4 কোয়েশ্চেনগুলো দিচ্ছি, ঠিক আছে, অবজেক্টিভ টাইপের এমসিকিউ আর এসিকিউ। তো সেই কোয়েশ্চেনগুলো কী করবা, তোমরা ছবি তুলে নিবা। তোমরা যদি হাতে পেয়ে যাও ছবি তুলে নিবা, ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের আমি দিয়ে দিচ্ছি 8420807065। এই নম্বরে তোমরা আমাকে ছবি তুলে, তাই না, পিডিএফ তৈরি করে, তোমরা যদি ভালো করে পিডিএফ তৈরি করে আমাকে ছবিগুলো ভালোভাবে দিয়ে দিবা, যেন বোঝা যায়, যেন, ঠিক আছে। যদি আমাকে কোয়েশ্চেনগুলো লিখে করাতে হয়, আমাকে লিখতে হবে কোয়েশ্চেনগুলো, তার জন্য তোমরা ভালো করে ছবি তুলে দিতে পারো আমাকে। তারা এইভাবে দিলে পরে আমার কাছে কিছু স্কুলের কোয়েশ্চেন চলে আসবে। যতদিন না আমাদের টেস্ট পেপারটা বের হয় এবিটিএ, ততদিন ধরে আমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাদের স্কুলে, বিভিন্ন স্কুলে সলভ করাতে থাকবো আমরা। তো ঠিক আছে, তাহলে এই তোমাদের ছিল দুটো কথা। তা চলো আমরা আজকের অঙ্কগুলো আমরা শুরু করে দিই। দেখো একের প্রশ্নগুলো চলে আসলাম। একের প্রশ্নগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো আমরা দেখে নেব একের 1 নম্বরটা কী বলছে। প্রতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে 1 বছর পরে প্রতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা নিয়োজিত করে? স্মিতার মূলধনটা বের করতে বলেছি। স্মিতা কত টাকা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল, তাহলে স্মিতার মূলধনটা আমরা বের করবো। দেখো তারা কত টাকা লাভ পায়, লাভটা দেওয়া আছে, তাদের লাভ্যাংশের অনুপাত পেয়ে যাব। তা লাভ্যাংশের অনুপাত পেয়ে গেলে দেখো মোট কত টাকা তাদের ব্যবসায় দিয়েছিল, সেই ব্যবসাটা মোট টাকাটা দেওয়া আছে। তাহলে আমাদের লাভ্যাংশ অনুপাত থেকে আমাদের যা বের করতে বলেছে, কার বের করতে বলেছে, এখানে স্মিতা বের করতে বলেছে, কত টাকা নিয়োগ করেছিল মূলধনটা, সেখান থেকে কিন্তু বের করতে পারবো। তো লাভ্যাংশের অনুপাতটা যদি আমরা বলি, এখানে লভ্যাংশ অনুপাত অ্যান্সার তাদের লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত। দেখো অঙ্কগুলো কী থাকতো আমাদের বেশিরভাগ, যে দেখবা মূলধনের অনুপাত থাকতো, একটা মোট লাভ দেওয়া ছিল, এবার কে কত টাকা পায় সেই টাকাটা আমরা বের করতাম। কিন্তু এখানে একটু উল্টো দিয়েছে, আমাদের লভ্যাংশগুলো বলে দিয়েছে। তো লভ্যাংশের অনুপাত বের করব, আর মোট কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল তিনজনে সেটা দেওয়া আছে। তাহলে আমরা লভ্যাংশের অনুপাত থেকে আমরা বের করতে পারবো কে কত টাকা দিয়েছিল। তো এখানে আমাদের স্মিতাটা শুধু বের করতে বলেছে, ও কত টাকা নিয়োগ করেছিল মূলধনটা, স্মিতার মূলধনটা বের করলে অ্যান্সার হয়ে যাবে। তো লভ্যাংশের অনুপাতটা করে নিই। তাদের লভ্যাংশের অনুপাত, তা প্রথমে দিয়েছিল দেখো 50 টাকা লাভ পেয়েছিল, 50:2, তারপরে এর জন্য আছে 100:2, তারপরে আছে 150। তোমরা দেখো নামগুলো দেখে নিবা, প্রতিমা 50, শ্রেয়া 100 আর স্মিতা কিন্তু 150। দেখো নামগুলো কিন্তু পরপর দেওয়া আছে আমাদের, এখানে দেখে নিবা কোথায় আছে নামগুলো। এই যে দেখো প্রতিমা, শ্রেয়া, স্মিতা যথাক্রমে লভ্যাংশের এত টাকা পেয়েছিল। তাহলে এদের লভ্যাংশ অনুপাতটা পরপর থাকবে। তো এখানে দেখো 0 কেটে দাও একটা, এবার 5 দিয়ে ভাগ করে দাও, 5 একে 5, 5 দিয়ে 10 আর 5 3 15। তাহলে 1:2:3 আমাদের লভ্যাংশের অনুপাত বেরিয়ে গেছে। এবার এই অনুপাত থেকে স্মিতা কত টাকা নিয়োগ করেছিল, স্মিতার মূলধনটা আমরা বের করতে পারবো। তা লিখবো অতএব স্মিতার মূলধনটা দেখো, স্মিতা কিন্তু দেখো কোথায় আছে, স্মিতা কিন্তু শেষের দিকে আছে। দেখো স্মিতা কোথায় আমি দেখাবো তোমাদের এই যে দেখো স্মিতা প্রথমে আছে, প্রতিমা, শ্রেয়া, স্মিতা। তো স্মিতা শেষে থাকলে পরে শেষেরটা, তাহলে 3 আছে শেষে, আর নিচে আনুপাতিক যোগটা তোমরা করে নিবা। এখানে কত হবে, এটা আছে 3 3 6, এটা
আর মোট দেখো যেটা ব্যবসায় নিয়োজন করেছিল মোট মূলধন হচ্ছে 6,000 টাকা। তাহলে 6,000 টাকা দিয়ে দেবো, ঠিক আছে, এত টাকা। তো এখানে কাটাকাটি করো, এটা আমাদের কেটে এখানে পেয়ে যাবো 1,000 টাকা, আর 1,000 3 গুণ করলে 3,000 টাকা। তাহলে স্মিতার মূলধনটা কিন্তু আমরা পেয়ে গেছি 3,000 টাকা। তাহলে দেখো অপশানে কোনটা মিলেছে, C নাম্বার অ্যান্সারটা মিলেছে 3,000 টাকা। দেখো এবার 2 প্রশ্নটা বলছে x² - 3x + 2 = 0 সমীকরণের বীজ দুটি হলো। আচ্ছা, বীজ দুটি বলতে x এর মান সমাধান করতে বলেছে দ্বিঘাত সমীকরণ। তা আমরা দেখো এখান থেকে আমরা মিডিল ফ্যাক্টর করে x এর মানটা বের করে নেব। x² - এটা তোমরা মিডিল ফ্যাক্টর ভাঙাতে পারবা 2 + 1 এভাবে ভাঙাও, +2 = 0। x² - 2x - x + 2 = 0। এখানে x কমন নিয়ে নাও, x - 2, আর এখানে -1 কমন নাও, x - 2 = 0। তাহলে এখানে দেখো x - 2 পেয়ে গেলাম, আর x - 1 পড়ে থাকলো। তোমরা এটা মিডিল ফ্যাক্টর জানো। এখান থেকে দেখো x এর মান কিন্তু আমরা পেয়ে যাবো, x এর মান একটা আমরা এখান থেকে 1 পেয়ে যাবো, আর এখান থেকে 2 পেয়ে যাবো। দেখো 1,2 কোথায় আছে, আমাদের D নাম্বার অ্যান্সারটা। দেখো 3 প্রশ্নটা বলছে ও বৃত্তের কেন্দ্র এবং AB বৃত্তের ব্যাস। তাহলে বলেছে ABCD বৃত্ত চতুর্ভুজ যার AB সমান্তরাল DC এবং কোণ BAC 25 ডিগ্রি হলে কোণ DAC এর মান কোনটা হবে, কত ডিগ্রি হবে। তো আমরা আগে ছবিটা আঁকি। দেখো আমাদের এক বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, এই যে দেখো। তাহলে এখানে আমাদের ABটা যেহেতু ব্যাস বলেছে, তাহলে ABটা ব্যাস তৈরি করব। এই যে আমরা একটা ব্যাস তৈরি করলাম। তাহলে এখানে আমাদের কেন্দ্রবিন্দু, এটা আমরা AB নিয়ে নিলাম। আর দেখো AB সমান্তরাল DC বলেছে, তাহলে আমরা একটা সমান্তরাল সরলরেখা এখানে DC টানলাম, এই যে ABCD করে দিলাম। তারপর যোগ করে দিই, বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা তৈরি করে দিচ্ছি। তাহলে AB সমান্তরাল DC, ঠিক আছে, এবার সমান্তরাল বলে দিয়েছে। এবার কোণ দেখো BAC 25 ডিগ্রি বলেছে, BAC। তাহলে আমাদের এটা যোগ করতে হবে, এই যে BAC। তাহলে এই কোণটা আমাদের কত বলেছে, 25 ডিগ্রি। তাহলে DAC কোণটা মান দরকার, DAC কোণটা DAC দেখো আমাদের এই কোণের মানটা বের করতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা এটা যেহেতু ABটা ব্যাস, তাহলে এটা এই কোণটা আছে আমাদের ACB কোণটা, এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তোমাদের জানতে হবে ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো আমাদের AB সমান্তরাল DC বলেছি, আর ACটা ভেদক। তাহলে আমাদের একান্তর কোণ দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর হবে, তাই না। তাই এটা 25 ডিগ্রি হলে এটা কত হবে, এটা 25 ডিগ্রি। তো এবার দেখো আমরা এই দুটো কোণ পেয়ে যাবো আমরা। তাহলে এই দুটো কোণ এই কোণটা পেয়ে যাচ্ছি আমরা BAC। তাহলে BAC কত হবে, দেখো আমরা এখানে লিখি BCD পাচ্ছি, BCD। তাহলে 90 যোগ 25, তাহলে এদের যোগ করো, এটা পেয়ে যাবো আমরা 5, এদিকে পেয়ে গেলাম 11, তাই না। হ্যাঁ, 115 ডিগ্রি পেয়ে গেলাম BCD। এবার BCD পেয়ে গেলে দেখো এই কোণটা পেয়ে যাবো, এদিকার কোণটা, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলোর সম্পূরক। তাহলে 180 ডিগ্রি থেকে এটা বাদ দিই আমরা। তাহলে এখন আমরা পাবো BAD পেয়ে যাব। BADটা হবে 180 ডিগ্রি থেকে 115 বাদ দাও, তাহলে এটা হলো 5, আর এটা হবে 7। এটা যদি 7 হয় তাহলে এখানে হয়ে যাবে 6, 65 ডিগ্রি পেয়ে গেলাম BADটা। এবার দেখো পুরোটা পেয়ে গেছি 65 ডিগ্রি, আর এটা দেওয়া আছে 25 ডিগ্রি। তাহলে এই কোণটা এখন পেয়ে যাব, 65 থেকে 25 বাদ দাও। তাহলে আমাদের যে অ্যান্সারটা দরকার কোণ DAC পেয়ে যাবো আমরা 65 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিব। তা দেখো বিয়োগটা করো, এটা হয়ে গেল 0, আর দিয়ে দিল 4, 40 ডিগ্রি। আমাদের DACটা পেয়ে গেলাম 40 ডিগ্রি। দেখো অপশানে আছে D নাম্বারটা। দেখো 4 অঙ্কটা আছে tan θ = 3/4 হলে √1 - sin θ / 1 + sin θ এর মান কোনটা হবে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক, তো যাই হোক আমি তবু এখানে করিয়ে দিই, তোমাদের প্র্যাকটিসে থাকবে। তাহলে এটা যদি অঙ্কটা করি, দেখো tan θ মানটা দেওয়া আছে, তো এই tan θ মান থেকে আমরা sin θ বের করে নেব। তো দেখো আমরা কীভাবে বের করছি, আমরা আগে বর্গ করে নিই। tan² θ এদিকে বর্গ করলে 9/16 পেয়ে যাবা। এবার tan²কে এটা দেখো এখান থেকে আমরা চলে যাব, এটা tan² θ সূত্র আছে sec² θ - 1, ঠিক আছে, সরি sec² θ
আর -1। tan স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারবে তোমরা sec স্কোয়ার থিটা -1, আর এদিকে 9/16। তাহলে এখানে sec স্কোয়ার থিটার মানটা আমরা বের করে নিই। তাহলে এদিকে দেখো 1টা এদিকে চলে আসবে, +1, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করো 16, টা 9, 16, তা তোমরা উপরে পেয়ে যাচ্ছে 25/16। তাহলে এখানে sec থিটার মানটা যদি বের করতে চাও তোমরা পেয়ে যাবা, আচ্ছা sec থিটা মানটা আমাদের দরকার নাই, আমাদের এখানে দেখো আমরা cos স্কোয়ার থিটার মানটা বের করছি। তা cos স্কোয়ার থিটার মানটা বের করলে এটা উল্টে যাবে মানটা, secকে তুমি cos লিখেছো তাহলে এই মানটাকে উল্টে দাও, তাহলে এখানে 16/25 করে দাও। এবার cos থেকে আমরা সাইনে যেতে পারবো। তা দেখো আমি একটু এদিকে দেখাই, দেখো cos স্কোয়ার থিটার সূত্র আছে 1 - sin স্কোয়ার থিটা সমান সমান 16/25। এবার এখান থেকে sin স্কোয়ার থিটা মানটা বের করে নেব। তা দেখো sin স্কোয়ার থিটার মানটা বের করলে এটা এদিকে নিয়ে গেলাম, এটা এদিকে নিয়ে আসলাম, 1 - 16/25। আমি দেখে নেব একটু এদিকে করা হয়েছে, এটা ওইদিকে এটা এদিকে নিয়ে আবার ঘুরিয়ে নিয়েছি। আচ্ছা এখানে দেখো আমরা সরলটা আগে এখানে করি, লসাগু 25 - 16, এটা দেখো এটা পেয়ে আবার 9/16। তাহলে তোমরা সাইন থিটার মানটা তোমরা দেখতে পাচ্ছ 3/5 দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আমরা এখানে পুট করে দেবো মানটা। আচ্ছা আমরা যদি এখানে মানটা পুট করি, দেখো তো এখানে আমরা এই মানটাকে এখানে লিখছি, আমরা এটাকে আমরা এখানে নিয়ে আসছি এই জায়গায়। তাহলে √1 - 3/5 আর 1 + 3/5 সরল করো। তাহলে উপরে দেখো, উপরে আসবে, আমি যদি একবারই করি 5 থেকে 3 গেল তাহলে 2/5, আর নিচে আসবে 8/5। দেখো 5 কেটে দিতে পারবা। আর এখানে দেখো এখানে থাকবে 2/8, 1/4 দেখতে পাচ্ছি কাটাকাটি করে, 1/4, 1/4 বর্গমূল হচ্ছে 1/2। তা দেখো 1/2 আমাদের এ নাম্বার অ্যান্সারটা। দেখো 5 প্রশ্নটা কি বলছে, দেখো দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত হবে কোনটা হবে? আচ্ছা লম্ববৃত্তাকার চং বলেছে, তাহলে চঙের আয়তনের সূত্র কি? চঙের আয়তনের যে সূত্রটা আমরা জানি πr², এখানে ধরো r1 নিলাম, আর πr²h, এখানে h1 নিয়ে নিলাম, h2, আর দুটো চং বলেছিল, পরের চংটা আমরা নিব আয়তনটা πr² h2, ঠিক আছে। এবার দেখো অনুপাতগুলো দেওয়া আছে, r1 r2 মনে হচ্ছে এই যে 2:3, আর h1 h2 যদি অনুপাত দেখি তো 5:3, মানগুলো পুট করে দাও। আচ্ছা এখানে পাই আমরা উড়িয়ে দিলাম। তাহলে এখানে দেখো r1 আমরা লিখবো 2, তাহলে 2 ইন্টু, আর h1 তোমরা লিখবা দেখো এটা 5, আর এখানে r2 দেখো এটা লিখবো পরেরটা, তাহলে r2 বলতে 3 আর h2 এটাকে নিয়ে নাও 3 পরেরটা, তাহলে 3, এদের সরল করো। এখানে পাবা 4 × 5, আর এখানে পাবা 9 × 3, তাহলে এটা পেয়ে যাবে তোমরা 20 = 9 × 3 = 27। তাহলে 20 = 27 আমাদের অ্যান্সারটা, দুটি চঙের আয়তনের অনুপাত। দেখো কথায় আছে 20 × 27, বি নাম্বার অ্যান্সারটা। দেখো এবার 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সামেশন i = 1 থেকে 5, মানে 1 থেকে 5 আয়ের মানটা 100i² এর মান হবে কোনটা হবে? তাই দেখো সামেশন আমরা কীভাবে ভাঙাবো, সামেশন ভাঙানো হয়, দেখো 100 আছে, 100টা আমি কমন নিয়ে নিচ্ছি, 100 সব জায়গায় থাকবে। এবার দেখো i², আমরা 1 থেকে নাও, তাহলে আমরা 1² তারপরে আমরা 2 নিতে পারবো, 1 থেকে 5, তাহলে 1 2 3 4 5, 2² প্লাস সামেশন আছে বলে আমরা কিন্তু প্লাস নিচ্ছি, সামেশন মানে যোগ, তাহলে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস 4² প্লাস 5²। দেখো 100টা সবার সঙ্গে গুণ হবে, তাহলে 100টা আমরা বাইরে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে সরল করে নয় অ্যান্সার পেয়ে যাবা। 1² তো 1, 2² 4, 3² 9, আর 4² 16, 5² 25। আচ্ছা এদেরকে যোগ করো, তোমরা দেখবা এদিকে যোগ করলে তোমরা পেয়ে যাবা 55 পেয়ে যাবা, এটা গুণ করলে কত হবে 5500, ঠিক আছে। দেখো 5500 কথা আছে, এই নাম্বার অ্যান্সার। দেখো এবার আমরা 2 প্রশ্নগুলো আসলাম, 2 প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান অঙ্কগুলো আমরা দেখে নেব। 2 1 নম্বরটা কী বলছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। দেখো আমরা এটা দেখেছি সমহার বৃদ্ধি হবে, সমহার। তো সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছু যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, না বৃদ্ধি পেতে পারে, এখানে হ্রাসও পেতে পারে, বৃদ্ধির জায়গায় যদি হ্রাস থাকে তবু এখানে সমহার হবে, অ্যান্সারটা হবে সমহার।
সমহার সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায় সেটাকে বলবো আমরা সমহার বৃদ্ধি। যদি হ্রাস হয় তাহলে সমহার হ্রাস। ঠিক আছে, এভাবে আমাদের আছে। তো এখানে অ্যান্সারটা হবে সমহার। দেখো আমরা দুইয়েরটা নিয়ে নিয়েছি, 1 2 একসঙ্গে নিয়েছিলাম। দেখো দুইয়ের প্রশ্নটা কী বলছে, 4:5:6 এর ব্যস্ত অনুপাত। তাহলে দেখো এর ব্যস্ত অনুপাতটা কত হবে, 3টি যদি অনুপাত থাকে তাহলে এর ব্যস্ত অনুপাতটা আমি তোমাদের বলি যে 4:5 থাকতো তাহলে এর ব্যস্ত অনুপাত কত হতো, 5:4। এটা আমাদের শুরু থেকে জানা আছে, তাই না, যে দুটো সংখ্যার ব্যস্ত অনুপাত, সেই সংখ্যা দুটোকে উল্টে দাও, পূর্বপদ উত্তরপদ। তা আমাদের দেখো উত্তরপদ হয়ে যাবে পূর্বপদ আর পূর্বপদ হয়ে যাবে উত্তরপদ, এভাবে পাল্টে যায়। কিন্তু 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তো 3টি সংখ্যার অনুপাত যে তার ব্যস্ত অনুপাত কী হয়, তো এই লজিকটা কিন্তু আমার জানা নাই। তোমাদের যদি জানা থাকে এটা, তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবা। তোমরা যেহেতু যাদের কাছে গাইড নিচ্ছ, যে স্যারের কাছে কোথাও থেকে যে জানো যে না স্যার এটা কিন্তু 3টি অনুপাতের ব্যস্ত অনুপাত পাওয়া যেতে পারে, তাহলে আমাকে জানিও। তো আমি তোমাদের বলে রাখি এখানে অ্যান্সারটা যেহেতু এখানে আছে, তো অ্যান্সারটা তোমাদের এখানে লিখে দিচ্ছি। অ্যান্সারটা আছে 15:12:10, তাই না। দেখো পরীক্ষায় যদি এটা অঙ্ক চলে আসে তাহলে তোমরা অ্যান্সারটা মনে রাখো 15:12:10, তাই না। এই অ্যান্সারটা মনে রেখে তোমরা দিয়ে দিবা। তাহলে আমার জানা নেই সম্ভবত এটা 3টি সংখ্যার ব্যস্ত অনুপাত কী হতে পারে। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবা। তো ঠিক আছে, এভাবে মনে রেখে দিবা। দেখো আমরা তো বাঙালিদের অনেক কিছু মনে থাকে। তো এই যে সূত্রটা, এই যে অ্যান্সারটা দিয়ে দিলাম 15:12:10, তো এটা মনে রেখে তোমরা অ্যান্সারটা বসিয়ে দিবা এই অঙ্কটা যদি আসে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দেখো 2-3 নম্বরের প্রশ্নটা কী বলছে, দেখো দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে ওই বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক সংখ্যা সমান সমান x বলে দিয়েছে ও তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা y হলে x - y এর মানটা কত হবে। দেখো দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, তাহলে আমি দুটি বৃত্ত বহিঃস্পর্শ দেখাচ্ছি তোমাদের। একটা বৃত্ত আর বহিঃস্পর্শ করেছে, দেখো এভাবে এখানে কোনো একটা জায়গায় টাচ করবে। ঠিক আছে, এভাবে বহিঃস্পর্শ, বাইরে স্পর্শ করেছে, বহিঃস্পর্শ যেটা বলা হয়। দুটি বৃত্ত কোনো এক জায়গায় টাচ করেছে, এটাকে বলা হয় বহিঃস্পর্শ। আচ্ছা, এবার দেখো কী বলেছে, সরল সাধারণ স্পর্শকের সংখ্যা আমাদের বলেছে x। সরল সাধারণ স্পর্শক, দেখো এখানে আমরা সরল সাধারণ যে স্পর্শক যেটা পাবো সেটা এভাবে দুটো বৃত্তকে যেহেতু করে, এই যে এইভাবে দেখো, এই যে দেখো, ঠিক আছে। তাহলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা আমাদের x বলেছে, তাহলে আমরা কটা পাবো, একটা পাবো এখানে, এই যে একটা। আর তির্যক সাধারণ স্পর্শের সংখ্যা, তির্যক, তো এখানে দেখো তির্যকের কিন্তু স্পর্শকের সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি না, শুধু আমরা সরল সাধারণ স্পর্শের সংখ্যা পাচ্ছি। তির্যক কীভাবে হয়, দেখো তির্যক এভাবে আর এভাবে দুটি বৃত্ত যদি থাকে, তাহলে এই যে দেখো এইভাবে করে নিয়ে এইভাবে যে স্পর্শকটা যে তৈরি হয় এখানে টাচ করবে, এই যে দেখো, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে তির্যকটা তৈরি হবে না। তির্যকটা কীভাবে তৈরি করা যাচ্ছে না, তির্যকটা সরল সাধারণ স্পর্শটা তৈরি করা যাচ্ছে, তা তির্যক হচ্ছে না। তাহলে এখানে দেখো আমাদের এক্সের মানটা কত পাচ্ছি, x - y। এক্সটা হচ্ছে সরল সাধারণ, সেটা আমরা একটা পেয়ে গেলাম। আর তির্যকটা পেলাম না, তির্যক পেলাম আমরা, তাহলে পেলাম না বলে 0। তাহলে 1 থেকে 0 বাদ দাও, তাহলে কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। তাহলে x - y এর মানটা কত পেয়ে গেলাম, 1। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 1। দেখো 4 প্রশ্নটা আছে sin θ - 30° সমান সমান 1/2 হলে tan থিতার মান বের করতে বলেছে। আচ্ছা, আমরা এখান থেকেই আমরা থিতার মানটা আমরা বের করতে পারবো। তাহলে কীভাবে, দেখো এটা আমরা লিখে দিলাম sin θ - 30°, আর এই যে 1/2 আছে, এটা সাইন দিয়ে যদি লিখি sin 30°-র মান হচ্ছে 1/2। তাহলে 1/2 জায়গায় sin 30° লিখে দিলাম, সাইন ভ্যানিশ করো, তাহলে এখানে আমরা পেয়ে যাবো θ - 30° সমান সমান এইদিকে 30°। ঠিক আছে, সাইন ভ্যানিশ হলে পরে কোণগুলো থেকে যাবে। তাহলে এখান থেকে থিতার মান বের করে নাও। তাহলে θ সমান সমান আমরা দেখতে পাচ্ছি এদিকে 30 আর এদিকে আমাদের 30। তাহলে এখানে কত পেয়ে গেলাম, থিতার মানটা পেয়ে গেলাম 60°। আচ্ছা, এখানে চলে এসো আমাদের tan θ, তাহলে tan থিতা তো হচ্ছে আমাদের 60°, তাহলে থিতার জায়গায় 60° বসালাম। আর tan 60°-র মান আমরা জানি √3, তাহলে অ্যান্সারটা আমাদের হচ্ছে √3। তাহলে এখানে √3 বসিয়ে দিলাম। দেখো 5 প্রশ্নটা আছে ঘনকের মোট কর্ণ সংখ্যা এবং পার্শ্বতল সংখ্যার সমষ্টি কত। আচ্ছা দেখো, ঘনকের কর্ণ সংখ্যা হচ্ছে কিন্তু 4, ঘনকের কর্ণ সংখ্যা 4, আর পার্শ্বতলের সংখ্যা কিন্তু 4। দেখো তোমরা একটা ঘর মনে করে নাও, একটা যেহেতু ঘরগুলোর দেওয়ালগুলো যদি 4 কোণা হয়, চৌকো একটা ঘর, তা
তাহলে সেই ঘরের মধ্যে দেখবা 4টা কর্ণ বরাবর টানা যাবে। আর পার্শ্বতল দেখবা দেওয়ালগুলো 4টা দেওয়াল, সেই দেওয়ালগুলোকে বলবো পার্শ্বতল। মেঝেটা আর ছাদটা বাদ দিয়ে 4টা দেওয়ালকে বলা হয় পার্শ্বতল। তাহলে ঘনকের পার্শ্বতল সংখ্যা হচ্ছে 4, আর ঘনকের কর্ণ সংখ্যা তোমাদের জানতে হবে 4 আছে। তাহলে 4 আর 4 যোগ করে নাও, কত হবে 8। তাহলে এদের অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 8। দেখো 6 প্রশ্নটা আছে x1, x2, x3, ডট 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 xn অবধি আছে। এই n সংখ্যক সংখ্যার গড় x বার হলে kx1, kx2, kx3 ডট 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 দিয়ে আছে আমাদের kxn, এর গড় কত হবে? আচ্ছা দেখো এর গড়টা আমাদের বলে দিয়েছে। আমরা এর গড় বলতে দেখো আমরা গড় কীভাবে পাই, এদের যেহেতু গড় বের করি, এই যে এদের আমরা যেহেতু গড় বলি কত হবে, তাহলে এদের যোগ করতে হবে সবগুলো যতগুলো আছে রাশি আমাদের x টু দি পাওয়ার n তে আছে, এদের যোগ করবো। আর মোট আছে n সংখ্যক, তাহলে n দিয়ে ভাগ করে দাও। তাহলে এই যে এদের গড়টা আমাদের বলেছে x বার, তাহলে এই মানটা আমরা x বার পেয়ে গেলাম। এবার দেখো এদের গড়টা, এদের গড় বের করব। তাহলে এদের গড় কীভাবে পাওয়া যায়? এদের গড়টা পাওয়া যাবে, এদেরকে যোগ করব। তাই যোগ যদি করি দেখো কে সব জায়গায় আছে, তাহলে কেটাকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 করে চলতে থাকবে, কত হবে x টু দি পাওয়ার n অবধি যাবে। আর নিচে কতগুলো আছে, 1 থেকে n অবধি আছে, তাহলে নিচে n ভাগ। এবার দেখো এর মানটা আমাদের জানা আছে, এই জায়গার মানটা, তাহলে এখানে কে থেকে গেল। আর এই যে মানটা তোমরা জানো x বার, দেখো এখান থেকে তোমরা x বার বসাতে পারবা, তাহলে তো আমাদের x বার। তাহলে এদের গড় কত হবে কে x বার, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কে x বার। তাহলে কে x বার এটা আমাদের অ্যান্সার। ওকে, এখানে কে নট ইকুয়াল টু 0 বলেছে। দেখো কে যদি 0 হয়ে যায় তাহলে তো রাশিগুলি পাওয়া যাচ্ছে না, এই জন্য কেটা 0 হবে না, কে নট ইকুয়াল টু 0 বলেছে। তাহলে এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এবার আমরা 3-এর প্রশ্ন আসলাম। 3-এর প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা। তো সত্য মিথ্যা দেখাতে বলেছে, তো আমাদের পরে দেখবো যদি এটা পরে অ্যান্সারটা সত্য হয় তাহলে আমরা সত্য লিখবো, আর এটা দেখবো যে চেক করে অ্যান্সারটা যদি মিথ্যা হয় তাহলে আমরা মিথ্যা লিখে দেবো। দেখো আমরা 3-এর 1 নম্বরে কী বলছে, বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল, মানে সরল অনুপাত বলেছে। আসল আর সুদের সঙ্গে সম্পর্কটা সরল সম্পর্ক জানতে চেয়েছে, সত্য হবে না মিথ্যা হবে। এখানে দেখো বার্ষিক সরল সুদের হারটা, তাই না, সুদের হারটা r%, আর সময় হচ্ছে t। এরা কিন্তু বলছে অপরিবর্তিত, এদের ফিক্সড, এরা চেঞ্জ হবে না। এরা যদি চেঞ্জ না হয় তাহলে আসল আর সুদের যে সম্পর্কটা, আসলের সঙ্গে সুদ। এবার দেখো এখানে দেখো সরল সম্পর্ক হবে না ব্যস্ত হবে। দেখো আসলটা যদি বাড়ে, বেশি আসল, কোনো ব্যাংকে তুমি টাকা রাখছো ধরো 10,000 টাকা, 10,000 টাকার যে সুদ পাবা, তুমি যদি টাকাটা 15,000 টাকা রাখো, বাড়িয়ে দাও আসলটা, তাহলে তুমি সুদটা বেড়ে যাবে। তাহলে আসল বাড়লে কিন্তু সুদ বাড়বে। তাই দেখো দুই দিকে বাড়ছে, তার জন্য আমরা সরল সম্পর্ক বলবো। তাই যে সম্পর্কটা সরল বলেছে এটা কিন্তু আমাদের কথাটা সত্য আছে। তাহলে এখানে অ্যান্সারটা লিখবো সত্য। দেখো 3-এর আমরা 2 আর 3 একসঙ্গে নিয়েছি। তাই দেখো 2-এরটা কি বলছে 6 গুণিত, এখানে আছে দেখো এটাকে ঘনমূল চিহ্ন বলা হয়। দেখো 3টা ছোটো করে আছে √, তাহলে ঘনমূল 4 × 3 × আবার ঘনমূল 2, এর মান 36। আচ্ছা দেখবো মানটা কত বের হয়। তাহলে এখানে যদি আমরা সরল করি 6 গুণিত, দেখো এখানে আমরা এটাকে যদি ভাঙাই তাহলে এটাকে আমরা দেখো কত লিখতে পারবো, 4কে 2 স্কোয়ার করলাম, আর ঘনমূলটাকে যে ভাঙালে 1/3 আসবে। এভাবে ঘনমূল ভাঙানো যায়। আর এখানে 3 আছে, আর এটা 1/3। 6কে ভাঙাচ্ছি না আমরা, 6 গুণিত 3 রেখে দিলাম। আর এদের ভাঙাচ্ছি, দেখো একে ভাঙবে 2-এর মাথায় 2/3, আর এখানে আছে 2-এর মাথায় 1/3। তাহলে আমাদের 6 3 18 করে দিলাম এটা। আর এটা দেখো এটা পাওয়ারগুলো যোগ করে দিই, পাওয়ারগুলো যোগ করলে দেখো এটা কত পাবো, আমি এখানে যোগটা দেখাই, 2/3 যোগ 1/3, এদের দেখো 3/3 পাবা, মানে 1 পেয়ে যাবা। তাহলে এখানে দেখো এখানে 1 চলে আসলো, আর 18 দিয়ে কত 36। দেখো অ্যান্সারটা আমাদের 36 বলেছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে সত্য। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বরে বলেছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য। হ্যাঁ, এই কথাটা আমাদের সত্যি হবে, কারণ দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি যদি সমান হয়ে যায় চতুর্ভুজের, আমরা ত্রিভুজে দেখেছিলাম এভাবে অঙ্ক করেছি আমরা, দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি যদি সমান পেতাম, ঠিক আছে, 2 জোড়া কোণ যখন সমান পেয়ে যেতাম তা দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারতাম। একইভাবে চতুর্ভুজের ক্ষেত্রেও দুটো চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে পরে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে, এই কথাটাও সত্য আমাদের। একটু হবে অ্যান্সার সত্য। দেখো আমরা 3-এর 4 5 6 আমরা একসঙ্গে নিয়েছি। আগে আমরা 4 অঙ্কটা করে দেখাবো। 4 অঙ্কটা আছে cos 12 ডিগ্রি = x হলে cosec 78 ডিগ্রি এর মান হবে 1/x। আচ্ছা, তো দেখো আমাদের মানটা বের করে দেখব যে মানটা যদি বের হয় 1/x তাহলে সত্য না আর মিথ্যা। তাহলে আমরা এখানে দেখো cosecকে যদি বলি
কসেককে আমরা সেক করে দিলাম। একে যদি আমরা সেক লিখি, কসেক থেকে সেক, তো এটা মানটা উল্টে যাবে 1/x। এবার দেখো এখানে সেক 12 ডিগ্রি আছে, তা 12 ডিগ্রি জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি 1/x। তাহলে এবার সেক থেকে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তা সেক থেকে কি হয় কসেকে যায়, তাহলে এখান থেকে আমরা বলবো কসেক 78 ডিগ্রি সমান সমান 1/x। দেখো মানটা কিন্তু ওটে এসেছে, 1/x এসেছে, তাহলে অ্যান্সারটা সত্য। এবার 5টা দেখো, 5টা বলছে একটি অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতাও সমান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:√2। আচ্ছা, যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। তাহলে আমরা প্রথমে একটা অর্ধগোলক বলেছে। অর্ধগোলক দেখো, অর্ধগোলক তোমরা বাটি দেখতে পাবা, এই যেভাবে একটা বাটি যদি তৈরি করো, বাটি, ঠিক আছে, তাহলে এইভাবে নিলাম আমরা একটা অর্ধগোলক। আর একটা শঙ্কু বলেছে, তার শঙ্কুর ছবিটা আমরা এইভাবে আঁকি, এটাকে এভাবে টেনে দিলাম। শঙ্কুর এটা ভূমি, এটা ব্যাস, ঠিক আছে। এবার দেখো কী বলেছে আমাদের ব্যাস, অর্ধগোলকের ব্যাস, এর ব্যাসটা আমরা যদি 2r নিয়ে নিই, ঠিক আছে, এর ব্যাসটা আমরা নিলাম 2r। তাহলে এর ব্যাসটা কত হবে 2r, কারণ ব্যাসের দৈর্ঘ্য সমান বলেছে। আর এর উচ্চতা দেখো, এর উচ্চতা কত আছে, উচ্চতাও সমান বলেছে। এর উচ্চতা যদি আমরা h নিয়ে নিই, দেখো এর উচ্চতা কত হবে লক্ষ্য করো, এই যে এদিকার উচ্চতাটা, ঠিক আছে, এই উচ্চতা আর এটা সমান হবে। দেখো এর এখানে যে অর্ধগোলকটা আছে, অর্ধগোলকের ব্যাসার্ধটা আর উচ্চতা কিন্তু সমান হয়, এটা মনে রাখবা। হ্যাঁ, অর্ধগোলকের ব্যাসার্ধ আর উচ্চতা সমান। তাহলে এখানে অর্ধগোলকের কী পেয়ে গেলাম, অর্ধগোলকের উচ্চতা কিন্তু r পেয়ে গেলাম। তাহলে শঙ্কুর উচ্চতা একই হবে, তার শঙ্কুর উচ্চতা কিন্তু আমরা r পেয়ে যাব। তাহলে এই যে আমাদের এটা r, ওকে। আর এখানে তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে r, ব্যাসটা হচ্ছে 2r, আর ব্যাসার্ধ হয়ে গেল r। আচ্ছা, এবার দেখো তো তাদের বলেছে বক্রতল। এবার বক্রতলের যে ক্ষেত্রফলটা কার, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, বক্রতল বলতে হচ্ছে এই তলটা সম্পূর্ণ তলটা, সমগ্র তলটা হয় 4πr², আর এই যে তলটা হয় অর্ধেকটা, সেটা হবে আমাদের 2πr²। তাহলে এটা হবে 2πr²। এটা হচ্ছে আমাদের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা। এবার শঙ্কুর বক্রতল বলতে হচ্ছে এই যে পার্শ্বতলটা, উপরের তলটা, এর যে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে πr/l, ঠিক আছে, πr/l। তাহলে আমাদের কিন্তু এল এর মানটা বের করতে হবে। দেখো এলটা আমরা কী করে পাবো, এল সমান দেখো এলটা হচ্ছে এই যে তির্যক উচ্চতা, তার তির্যক উচ্চতা যদি এল হয়, তাহলে এল এর মানটা আমরা বের করতে পারবো। এই যে অতিভুজ, এটা অতিভুজ স্কোয়ার, তাহলে √r হবে আমাদের কত হবে r²। এই যে দেখো এটা হচ্ছে আমাদের এ হতো r, তাহলে √r² প্লাস h², এইচটা তো এখানে r পেয়ে গেছি। তাহলে এখানে কত আসছে এলটা, দেখো এটা হয়ে যাবে আমাদের 2r²। তাহলে আমাদের rটা বেরিয়ে আসবে √2 থেকে যাবে, তো এল এর মানটা পেয়ে গেলাম r√2। আচ্ছা, তাহলে আমরা চলো বসাই। তাহলে শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা, বক্রতলের ক্ষেত্রফল πr/l, এলটা আমরা কত পেলাম, এলটা পেলাম 2√2r পেয়ে গেলাম, ওকে। আচ্ছা, এখান থেকে অনুপাতটা আমরা তৈরি করি। তাহলে এখানে দেখো পাই আর এই যে r², এখানে πr² আমরা কেটে যাবে। তাহলে আমাদের কত থাকছে 2:√2 থাকছে আমাদের, দেখো 2। তাহলে আমাদের দেখো কত আসলো 2:√2 আসলো, কিন্তু আমাদের বলেছে 1:√2, তাহলে এটা কিন্তু আমাদের সত্য হচ্ছে না। তাহলে এখানে আমরা লিখতে পারবো, মিথ্যা লিখতে পারবো, অ্যান্সারটা মিথ্যা। এবার চলে এসে 6 নম্বরটা বলছে একটি পরিসংখ্যা বিভাজন ছকের সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি মধ্যমা শ্রেণী। আচ্ছা, কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজন ছকের সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটিকে মধ্যমা বলেছে। দেখো মধ্যমাতে এভাবে বের হয় না, আমি তোমাদের বইয়ের পাতা দেখাচ্ছি 347 পাতা, পেন 347 পাতায় একটা পরিসংখ্যা বিভাজন ছক দেখাবো তোমাদের। দেখো এই যে ছকটা, দেখো আমি এই ছকটা যদি দেখাই, এই যে লক্ষ্য করো তোমরা, এই যে আমাদের বলেছে পরিসংখ্যাগুলো, ঠিক আছে, এই যে পরিসংখ্যাগুলো দেখো সবচেয়ে বড় পরিসংখ্যাটা 18 আছে। তাহলে 18টা হলো পরে এই শ্রেণীটাকে কি মধ্যমা শ্রেণী বলবো। দেখো মধ্যমা শ্রেণীতে এভাবে আমি বলবো না যেটা মধ্যমা শ্রেণী, মধ্যমা বের করার নিয়মটা আমাদের আলাদা আছে।
তাহলে এটাকে আমরা কিন্তু মধ্যমা বলা হবে না। তোমাদের বলে রাখি, এটা একটি পরিসংখ্যা বিভাজন ছকের সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটিকে মধ্যমা বলে না, মড বলি। এখানে যে মড থাকতো তাহলে সত্য হতো, কিন্তু মধ্যমা বলে দিয়েছে, এটা সত্য হবে না, এটা আমাদের অ্যান্সারটা হবে মিথ্যা। এখানে আমাদের আকার হবে মিথ্যা। দেখো এবার 4 প্রশ্ন চলে আসলাম। 4 প্রশ্নগুলো আমাদের আছে এসিকিউ টাইপের প্রশ্ন। এগুলো এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পাবা। তো 4 একটা দেখে নেব। আচ্ছা, 4টা করার আগে বলি যে কারেন্টটা চলে যাচ্ছে, দেখো লাইটের একটু চেঞ্জ হয়েছে, চার্জার বাল্ব আছে, চার্জার বাল্বের সাহায্যে ভিডিও বানাচ্ছি। তো সম্ভবত দেখা যাচ্ছে, যদি আলো কীভাবে হচ্ছে, লাইট দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তোমরা কমেন্টে জানাবা যে কারেন্টের সময় কীভাবে তোমার দেখা যাচ্ছে, আর কারেন্ট যে চলে গেছে এখন কীভাবে দেখা যাচ্ছে। তো চলো আমরা 4-1 নম্বরটা থেকে কী বলছি। তো 4-1টা বলছে বার্ষিক নির্দিষ্ট সুদের হারে কিছু পরিমাণ অর্থ 3 বছরে সুদে মূলে 27 গুণ হতে কত সময় লাগবে। আচ্ছা দেখো অঙ্কটা কীরকম বলেছে, আমার তো অঙ্কটা দেখে ভুল লাগছে, যে বার্ষিক নির্দিষ্ট সুদের হারে কিছু পরিমাণ অর্থ 3 বছরের সুদে মূলে, 3 বছর তো বলে দিয়েছে, 3 বছরের সুদে মূলে 27 গুণ হলে, তাই না, 27 গুণ হলে এখানে হয় সুদের হারটা বের করতে বলতো বা আসলটা বের করতে বলতো, কিন্তু 27 গুণ হতে কত সময় লাগবে। 3 বছর তো বলে দিয়েছে, 3 বছরের সুদে মূলে 27 গুণ হচ্ছে, তাহলে আবার কেন বলেছে কত সময় হবে। তাহলে আমার মতে এই অ্যান্সারটা ভুল লাগছে, ঠিক আছে, অ্যান্সারটা ভুল আছে। তো যাই হোক, তোমরা যদি দেখো যে অ্যান্সারটা না, এটা অ্যান্সার ভুল নাই, অঙ্কটা আমি বলছি সরি, অঙ্কটা ভুল আছে। তা অঙ্কটা ভুল লাগছে আমার মতে, যেহেতু এখানে সময় বলে দিয়েছে। তা তোমাদের মতে যেহেতু মনে হয় যে না অঙ্কটা করা যাবে, অঙ্কটা ভুল নাই, তো আমাকে কমেন্টে জানাবা। তোমাদের আশেপাশে যাদের তোমাদের গাইড নিচ্ছে যে স্যারগুলো, তাদের কাছে তোমরা জানতে পারো, করতে পারো, দেখতে পারো অঙ্কটা ভুল আছে না ঠিক আছে। তোমাদের কাছে যদি জানা থাকে যে অঙ্কটা তোমরা করে নিয়েছো বা করতে পারছো, তাহলে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবা তোমরা কে অঙ্কটা তোমরা করেছো বা কী হতে পারে অঙ্কটা। ওকে, কমেন্টে জানাতে ভুলবা না। এবার 4-2 প্রশ্নটা বলছে কোনো ব্যবসাতে a, b, c এর মূলধনের অনুপাত বলেছে 1/x = 1/y = 1/z। বছরের শেষে ব্যবসাতে z টাকা ক্ষতি হয়েছে, তা c এর ক্ষতির পরিমাণ নির্ণয় করো। c এর ক্ষতিটা বের করতে বলেছে। আচ্ছা আমাদের দেখো এখানে অ্যান্সার a, b ও c এর মূলধনের অনুপাত বলে দিয়েছে। c এর মূলধনের অনুপাত 2 নম্বর অঙ্ক একটু লিখে করতে হয়, তাই না, সংখ্যাগত করবো না, একটু লিখবা তোমরা। মূলধনের অনুপাত সমান 1/x = 1/y = 1/z। দেখো এগুলো ভগ্নাংশ অনুপাত আছে, এদেরকে তোমরা করে নিবা পূর্ণ সংখ্যা। দেখো পূর্ণ সংখ্যা অনুপাতটা করার জন্য কী করতে হয়, x, y, z এর লসাগু করবা। তাহলে x, y, z এর লসাগু x, y, z, তাহলে তোমরা করবা কি, লসাগুটা দিয়ে সবাইকে গুণ করে দেবা, x, y, z 1/y × x, y, z। এটা হচ্ছে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যায় করার যে নিয়মটা, হরগুলি লসাগু করবা, সেই লসাগু দিয়ে সবাইকে গুণ করো। এটা আছে 1/z × x, y, z। তাহলে এখানে x কাটলো, তাহলে এখানে y, z পেয়ে যাবে, এখানে y কাটলো, তো x, z পাবা, এখানে z কেটে যাবে, তাহলে x, y পাবা। তার অনুপাতগুলো পেয়ে গেলাম। এবার দেখো c এর ক্ষতি বের করতে বলেছে। তো অতএব c এর ক্ষতি হয়েছে। দেখো c আমাদের দেখো শেষে আছে, তাহলে x, y হচ্ছে আমাদের c, এটা হচ্ছে মূলধনে c এর, তার উপরে হবে c এর মূলধনটা x, y, আর নিচে হবে এদের আনুপাতিক যোগফলটা। তাহলে এদের আনুপাতিক যোগ করো, yz + xz + xy। আর দেখো এখানে গুণ হবে যেটা মোট ব্যবসাতে ক্ষতি হয়েছিল, z টাকা ক্ষতি হয়েছিল, তাহলে জেডটা গুণ দেবা, মোটটা গুণ হবে, তাহলে এত টাকা c এর ক্ষতি হয়। তাহলে এটা একটা সরল করে দেখো, x, y, z গুণ করে দেবো উপরে x, y, z, আর নিচে এগুলো বসে যাবে yz + xz + xy, এদের বসিয়ে দাও, এটা y আছে, এত টাকা c এর ক্ষতি হয়। এটা আমাদের অ্যান্সার। দেখো 4-3 নম্বর প্রশ্নটা বলছে যদি b - c ভেরিয়েস bc, ভেরিয়েস বলতে ভেদ চিহ্ন, c - a ভেরিয়েস ca, a - b ভেরিয়েস ab হয়, তবে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা আমরা দেখো ভেদকে উঠাবো, তাহলে এখানে যদি আমরা ভেদ উঠাই, তাহলে b - c = k1 bc দিলাম, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে k1 এর মানটা বের করে নেব, তাহলে b - c/bc = k1, bcটা নিচে নামে যাবে, আর এখানে আমরা যে পাট করে দিই b/bc - c/bc, এভাবে আমরা ভেঙে নিতে পারবো।
তাহলে দেখো এখানে বি বি কাটো, তাহলে 1/c, আর এখানে সি সি কাটো, তাহলে এখানে 1/b দাঁড়াবে। এভাবে করে K1 এর মানটা বের করে নিলাম। একইভাবে এখানে দেখো এখানে K2 পাবো, তাহলে c মাইনাস a সমান সমান K2 CA। তাহলে একইভাবে দেখো এখানে c মাইনাস a আর CA যদি হয়ে যায় তাহলে এদিকে K2 থেকে যাবে। এদিকে দেখো আমি যদি একবারে করে দিই তাহলে এখানে সি সি কাটবে 1/a পাবা, আর এখানে এ কাটবে 1/c পাবা। আমি একবার করে দিয়েছি, একইভাবে দেখালাম। এদিকে K2, আর এটা দেখো এটা আমাদের হবে a মাইনাস বি সমান সমান K3 ভেদ উঠালে পরে, আর এখানে এ বি ছিল। আর এখানে দেখো এখানে a মাইনাস বি নিচে এ বি নামিয়ে দেবো, তাহলে এদিকে থেকে যাবে K3। তাহলে একইভাবে এখানে এটা যে বাই করি তাহলে 1/b পাবা মাইনাস, আর এটা 1/a পাবা K3। আচ্ছা এখানে K1 K2 K3 পরিচয় দিয়ে দেবা তোমরা, আমি এখানে লিখে দিই, লিখবো K1 K2 ও K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু মেনশন করতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা। এটা ছুটে গেলে পরে নম্বর কিন্তু কেটে নেবে তোমাদের। আচ্ছা এবার দেখো, এবার আমরা সমীকরণগুলো কী করবো, যোগ করে নেব আমরা। আচ্ছা আমরা প্রথমে দেখো K1 প্লাস K2 প্লাস K3, ডান দিকারগুলো আগে করলাম। এবার এদিকে যোগ 1/c মাইনাস 1/b, এটা যোগ। এবার এর সঙ্গে যোগ হবে, ঠিক আছে, এটা দিয়ে যোগ এটা 1/a মাইনাস 1/c বসে গেলো, এটা যোগ। এবার এটা যোগ 1/b মাইনাস 1/a। এখানে লক্ষ্য করো এগুলো কিন্তু কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে। তা দেখো আমরা কী পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে এই যে ধ্রুবকগুলোর সমষ্টি, ধ্রুবকগুলোর যোগফলটা মানে সমষ্টিটা আমরা 0 পেয়ে গেছি। তাহলে আমাদের যেটা বলেছিল ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তা আমরা অতএব দিয়ে লিখে দেব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি। তিনটির সমষ্টি আমরা কী পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম, এই যে 0, এটা আমাদের অ্যান্সার। এবার চলে আসলাম 4 নম্বরটা। দেখো এক্স বাস্তব হলে 4x² মাইনাস 6x প্লাস 3 রাশিমালার ক্ষুদ্রতম মান নির্ণয় করো এবং অনুরূপ এক্সের মান নির্ণয় করো। আচ্ছা এই অঙ্কটা আমাদের দেখো এটা একটু দ্বিঘাত সমীকরণ অঙ্কই আছে, তো সিলেবাসে একটু বাইরে লাগছে। এটা ক্লাস 11-এ তোমরা দেখতে পাবা, তোমরা যখন সায়েন্স নিয়ে পড়াশোনা করবা ক্লাস 11-এ তোমাদের দ্বিঘাত সমীকরণ বলে একটা চ্যাপ্টারে আছে, সেখানে তোমরা এই টাইপের অঙ্কগুলো তো সেখানে আছে। এটা কিন্তু আমাদের মাধ্যমিকের সিলেবাসে নাই। তো যাই হোক এক্সট্রা অঙ্কগুলো একটা দুটা তোমাদের দেখবা, যে তোমাদের আউট অফ সিলেবাস বাইরে তোমাদের অঙ্ক দিতে পারে। তা তোমাদের দিলে পরে অঙ্কগুলো করতে হবে, জেনে রাখতে হবে। তো আমি অঙ্কটা করিয়ে দেবো ভালো করে এখানে, তো বুঝে নাও কীভাবে অঙ্কটা হবে। তাহলে প্রথমে আমরা করবো কি, দেখো এই যে রাশিমালাটা আছে একে আমরা y ধরে নেব। তাহলে আমরা অ্যান্সার দিয়ে শুরু করছি। রাশিমালাটা আছে 4x² মাইনাস 6x প্লাস 3, একে আমরা y ধরে নিলাম, ধরি y। ওকে, এবার আমরা করবো কি, সবাইকে বাঁ দিকে নিয়ে আসি। 4x² মাইনাস 6x প্লাস 3 মাইনাস y ইজিক্যাল টু 0। তাহলে কি আমরা 1 নং নামতে দিলাম। এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, এক্সের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এবার দেখো এখানে যেহেতু এক্সটা বাস্তব বলে দিয়েছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের নির্ভরটা কী হবে, নির্ভরটা লিখব যেহেতু এক্স বাস্তব, বাস্তব, তাহলে নিরূপকটা যেটা হয়, নিরূপকটা হবে কি 0 কিংবা 0-এর চেয়ে বড়। এক্স বাস্তব হলে পরে বীজ পাওয়া যাবে, তাহলে নিরূপকটা হবে 0 কিংবা 0-এর চেয়ে বড়। আচ্ছা যদি এক্সটা অবাস্তব বলতো তাহলে এখানে নিরূপকটা 0-এর চেয়ে ছোটো হতো, আর এক্স যদি বাস্তব হয় তাহলে নিরূপকটা হয় 0 হবে, নাহলে 0-এর চেয়ে বড় হবে। এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। এটা দ্বিঘাত সমীকরণ ধর্ম, এটা কিন্তু ক্লাস 10-এর আছে আমাদের নিয়মটা, জেনে রাখবা। আচ্ছা এবার লক্ষ্য করে এখানে আমরা কী করব, এবার নিরূপকটা আমরা বের করবো এই দ্বিঘাত সমীকরণ থেকে। দেখো এটা আমাদের, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সি। এটা মনে রাখতে হবে, এটা এ, এটা আমাদের বি, আর এটা হচ্ছে সি। তা নিরূপকটার সূত্র হচ্ছে b² মাইনাস 4ac, আর এটা গ্রেটার ওর ইকুয়াল 0, এটাকে গ্রেটার ওর ইকুয়াল বলা হয়, ঠিক আছে। এর মানটা 0 কিংবা 0-এর চেয়ে বড়, এভাবে বোঝায়। তাহলে মানগুলো বসাও। তো বি হচ্ছে এখানে -6 তার হোল স্কোয়ার, 4 ইন্টু এ দেখো s² সহগ, এই যে এখানে দিয়েছি আমরা। তাহলে এটা 4, আর সিটা দেখো আমাদের 3 মাইনাস y, ঠিক আছে। এক্সটা বাদ দিয়ে বাকি যে পার্টটা থাকবে সেটাকে আমরা পুরোটাকে সি বলবো। তাহলে এখানে লিখবো 3 মাইনাস y গ্রেটার ওর ইকুয়াল 0। তাহলে এখানে পেয়ে যাবো 36, আর এখানে 16, 3 মাইনাস y
গ্রেটার অর ইকুয়াল 0। আচ্ছা, এখানে তোমরা কত দিয়ে ভাগ করতে পারবো? 4 দিয়ে। তো 4 নং 36, 4 4 16, 3 - y গ্রেটার অর ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখো এটাকে আমরা কি করব? মাইনাস দিয়ে গুণ করে দিই। আচ্ছা, তো মাইনাস দিয়ে আমরা যদি গুণ করে দিই, আচ্ছা দেখো আমরা এটাকে ধরো এদিকে মাইনাস থাকলো 3 - y গ্রেটার অর ইকুয়াল, এটা গ্রেটার অর ইকুয়াল একটু ভালো করে লিখি, বন্ধনী গ্রেটার অর ইকুয়াল 0 আছে। তাহলে 9টাকে ওদিকে নিয়ে গেলে কত হবে? -9। তাহলে এখানে মাইনাস মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস এভাবে কাটবো না, যেহেতু অসমীকরণ আছে। তা আমরা করবো কি এখানে? দেখো আমরা যে মাইনাস দিয়ে গুণ করেছিলাম, যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে 4 3 - y, তাহলে গ্রেটার অর ইকুয়ালটা লেস অর ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করলে পরে এটা একটু চেঞ্জ হয়ে যাবে। গ্রেটার অর ইকুয়াল ছিল তো লেস অর ইকুয়াল হয়ে যাবে 9। এভাবে আমরা করতে পারবো। মাইনাস দিয়ে গুণ করলে পরে এটা চেঞ্জ হয়ে যাবে, বৃহত্তম চিহ্নটা ক্ষুদ্রতম চিহ্ন হয়ে যাবে, এটা মনে রাখবে তোমরা। তো এবার চলে এসো এখানে, বা তাহলে 3 - y লেস অর ইকুয়াল 9/4, 4টাকে আমরা নিচে নামালাম 9 বা দেখো এখানে এবার আমরা করব 3, আচ্ছা আমরা -yটা রাখলাম, -y আর লেস অর ইকুয়াল আমরা করব কি 9। আচ্ছা এখানে দেখো আমরা করছি কি, দেখো আচ্ছা -y রাখলাম, এটা রেখে দিচ্ছি। দেখো -y লেস অর ইকুয়াল, এটা হচ্ছে -3 + 9/4। ঠিক আছে, এভাবে করতে পারবো। এবার আবার আমরা মাইনাস দিয়ে গুণ করবো, যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা y হয়ে যাবে, আর মাইনাস দিয়ে গুণ করলে কী হবে? লেস অর ইকুয়ালটা গ্রেটার অর ইকুয়াল হয়ে যাবে, এটা মনে রাখবে তোমরা, গ্রেটার অর ইকুয়াল। তো এটা হবে 3, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টাবে, আর প্লাসটা হবে মাইনাস। তাহলে y গ্রেটার অর ইকুয়াল, এটা যে ভগ্নাংশ যোগ বিয়োগ করো, 4 3 12, 12 থেকে 9 চলে গেল, তাহলে দেখো 3/4। আমাদের কি বলেছিল? এই যে রাশিমালাটা আছে, তো এই রাশিমালাটাকে তো y ধরে নিয়েছিলাম আমরা। ঠিক আছে, এই যে y ধরেছিলাম। তাহলে রাশিমালার ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছিল। দেখো তা ক্ষুদ্রতম মান, দেখো ওয়াইয়ের মানটা আমরা কত পেলাম? ওয়াইয়ের মানটা 3/4, এটাই হবে সবচেয়ে ছোটো মান, এর চেয়ে বড় হবে। ঠিক আছে, ওয়াইয়ের মানটা বলছে, ওয়াই বলছে 3/4 সমান হবে বা 3/4 চেয়ে বড় হয়, তা 3/4 চেয়ে ছোটো হবে না। তাহলে এই যে ওয়াইয়ের মানটা, ওয়াইয়ের ক্ষুদ্রতম মান কত? 3/4। তাহলে ওয়াই বলতে হচ্ছে রাশিমালাটা, ওয়াই বলতে রাশিমালাটাকে ধরেছিলাম। তা রাশিমালাটার ক্ষুদ্রতম মান কত পেলাম? 3/4 পেয়ে গেলাম। তাহলে আমরা অতএব লিখে দেব, প্রদত্ত রাশিমালার, এখানে রাশিমালা হবে, রাশিমালার ক্ষুদ্রতম মান কত পেলাম আমরা? সমান 3/4 পেলাম। ঠিক আছে, 3/4 আমাদের একটা অ্যান্সার পেলাম। তারা বলেছে অনুরূপ এক্সের মান বের করতে বলেছে। এবার কি করব? এই যে আমরা পেলাম ওয়াইয়ের মানটা 3/4 সমান, তাহলে আমরা 1 নং সমীকরণে ওয়াইয়ের জায়গায় 3/4 বসিয়ে আমরা এক্সের মানটা বের করব। ঠিক আছে, আমরা কোথায় করি? আমরা এই জায়গায় করি, এই যে এই জায়গায় তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো 1 নং থেকে আমি লিখবো এবার, 1 থেকে ওয়াই সমান কত বসাবো? 3/4 বসিয়ে, এভাবে মানটা বসিয়ে দিই আমরা 1 নঙে। তাহলে আমরা এখানে লিখব 4x² আছে, -6x আছে, +3, আর এটা হবে -3/4 ইজিক্যাল টু কত আছে? 0 আছে। তাহলে এখানে সমাধান করে এক্সের মানটা বের করে নাও, অনুরূপ এক্সের মানটা পেয়ে যাবা। তাহলে এখানে দেখো আমরা যদি এটা সরল করি, 4x² -6x, এটা থেকে আমি একবার করে দিচ্ছি, 4 3 12, 12 থেকে 3 চলে যাবে, তাহলে +9/4 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে 16x², আর এটা হবে 6 4 24, তাহলে এটা হবে 24x, আর এটা +9 থেকে যাবে এদিকে 0। তো এটা পূর্ণবর্গরে সাজাতে পারবা, এর সূত্রটা তোমরা লিখতে পারবা 4x - 3 তার হোল স্কয়ার ইকুয়াল 0। ঠিক আছে, এটা এখান থেকে বলতে পারবা। কারণ এটা মিডিল ফ্যাক্টর করো বা পূর্ণবর্গরে সাজাও, এটা তোমরা পেয়ে যাবা, এটা তোমরা জানো। আর এখানে আমরা বর্গ উঠাতে পারবো, তাহলে 4x এর মানটা কত যাবে? 3টা ওদিকে চলে যাবে, তাহলে এখানে x এর মানটা পেয়ে গেলাম 3/4। দেখো x এর মান চেয়েছিল, তাহলে x এর মানটা পেয়ে গেলাম 3/4। তাহলে এখানে লিখবো অনুরূপ x এর মান, অনুরূপ x এর মান যেটা চেয়েছিল সেটা কত পেলাম? 3/4 পেয়ে গেলাম। তাহলে পেয়ে গেলাম দুটোই অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা আমাদের করতে হবে।
দেখো 5 প্রশ্নটা বলছে 4 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ জের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দুটি বৃত্ত আছে, তারা পরস্পর কিন্তু কেন্দ্রগামী। আচ্ছা দেখো ছবিটা আমি এভাবে এঁকে দেখাই। প্রথমে একটা বৃত্ত তৈরি করলাম, এই যে আমাদের একটা প্রথম বৃত্ত তৈরি করলাম। ওকে, এবার এখানে কেন্দ্র আছে, এমন একটা বৃত্ত তৈরি করেছে, তাহলে যে বৃত্তটা এই কেন্দ্রগামী যাবে আর ওই বৃত্তের এই যে বৃত্তটা কেন্দ্রগামী হবে। তাহলে আমরা দেখো এমনভাবে বৃত্ত তৈরি করি, আমরা ধরো এইভাবে একটা বৃত্ত তৈরি করছি। এই যে দেখো আমরা একটা তৈরি করলাম বৃত্ত, তাহলে এই বৃত্তটার কেন্দ্র কিন্তু এখানে হবে, কারণ দুটি বৃত্ত পরস্পরে কিন্তু কেন্দ্রগামী। এই বৃত্তটা এর কেন্দ্রগামী আর এই বৃত্তটা ওর কেন্দ্রগামী, তাহলে এখানে কিন্তু আমাদের কেন্দ্র আছে এই জায়গাটা। ঠিক আছে, তার মধ্যে এটাকে আমরা এ বি নাম দিয়ে দিলাম। তাহলে এ হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, পরের বৃত্তের কেন্দ্রটা হচ্ছে বি। আর আমাদের কি বলেছে, সাধারণ যে দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো সাধারণ যে আমরা কীভাবে পাবো, এই যে দেখো এই যে এই বিন্দু দুটো যদি যোগ করি, আমরা এটাকে সি বিন্দু নিলাম, এটাকে ডি বিন্দু নিলাম, তাহলে এই যে সিডিটা হবে সাধারণ যে, এই যে সাধারণ যে। এবার এখানে দেখো আমাদের কী বলেছে, 4 সেমি ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে 4 সেমি যদি বৃত্তের ব্যাসার্ধ বলে দেয়, এবার দেখো তো দুটি বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সমান হবে আমাদের। এই যে এ বিটা এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ, দুটো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বিটা আমাদের 4 সেমি বলেছে। এবার লক্ষ্য করে এখানে এটা আমরা নাম দিয়ে দিলাম, এখানে পি বিন্দু দিয়ে দিলাম, এটা পি বিন্দু। তাহলে এই বৃত্তের মধ্যে যদি তোমরা দেখো, তাহলে এ বিট সিডিটাতে যে আছে ব্যাস না এরকম যে, সেই জের উপর কিন্তু কী হবে, কেন্দ্রগামী যে সরলরেখাটা লম্ব হবে। হ্যাঁ, কেন্দ্রগামী লম্ব সরলরেখাটা সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে আমরা ডিপি সমান সমান পিসি পেয়ে যাব। এগুলো আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা কী পেয়ে যাবো, এটা ডিপির মানটা, ডিপিটা হবে হাফ সিডি, এই যে ডিপিটা আর এটা সমান হয়ে যাবে মানটা। তাহলে অ্যান্সার দিয়ে যদি বলি, ডিপি সমান সমান হয়ে যাবে পিসি, তাই না। এই যে এই অংশটা আমাদের সমান হবে, কারণ একটা জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখাটা সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কারণটা যদি তোমরা লিখো, তাহলে এখানে লিখতে পারবা ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে এটা আমাদের উপপাদ্যে আছে, সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এটা আমাদের নিয়ম আছে, তার জন্য আমরা এটা করতে পারলাম। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের এই অংশটা দেখো, আমাদের এই যে দেখো এপিটা, তাহলে এই যে সিডিটা আছে, এই যে সিডিটা কিন্তু এবিকে সমদ্বিখণ্ডিত করবে, তাই না। তাহলে এই অংশটা, তাহলে আমাদের এপি সমান সমান কী পেয়ে যাবো, পিবি পেয়ে যাবো। তাহলে এই অংশটা সমান হবে আমাদের এখানে। তাহলে আমরা একইভাবে বলতে পারবো, একইভাবে আমাদের এদিকে পেয়ে যাবো এপি সমান সমান পিবি, কারণ দেখো সিডির পর এটা লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এবির পরও কিন্তু সিডিটা কী হবে, লম্ব সমদ্বিখণ্ডক, দুটোই আমাদের কী হবে, সমান হয়ে যাবে। তাহলে এপি সমান সমান পিবি পেয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু দেখো আমাদের এদের মানগুলো কত পাবো, এদের মানটা দেখো, এবিটা তো আমাদের 4 বলে দিয়েছিল, তাহলে এটা 4-এর অর্ধেক করে হবে, তাহলে এটা কত হয়ে যাবে, 2 সেমি করে পেয়ে যাবো এপি পিবি। তাহলে এপিটা পেয়ে গেলাম আমরা কত, 2 পেয়ে গেলাম। ব্যাসার্ধ আমাদের 4 সেমি বলে দিয়েছিল, এপিটা আমরা 2 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এবার দেখো এই অংশটা দেখো, আমরা যদি বলি এখানে একটা ব্যাসার্ধ টানি, এডিটা, এই দেখো এডিটা আমরা ব্যাসার্ধ টানলাম, এই যে এডিটা, তাহলে এডিটা তো আমাদের ব্যাসার্ধ, তাহলে এডির মান কত পাবো, তাহলে আমরা এখানে এডির মানটা পেয়ে যাবো। দেখো এডি তো ব্যাসার্ধ, তাহলে এডিটা পেয়ে গেলাম আমরা, এডিটা এখানে হবে না, তাহলে অতএব এডিটা, তাহলে এডিটা ব্যাসার্ধ, তো এডিটা 4 সেমি হবে, এডিটা হয়ে যাবে আমাদের 4। এবার দেখো এটা তো আমাদের 90 ডিগ্রি এই কোণটা, তাহলে এর সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম, এটা অতিভুজ এডিটা, তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজটা কে আছে, এই ত্রিভুজটা আমরা যে বলি এপিডি বলে দাও, সমকোণী ত্রিভুজ এপিডি থেকে কি পাবো, দেখো অতিভুজ হবে, এই বাহুটা সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয় এডি। তাহলে এডি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, ভূমি আমরা ডিপি বলে দিলাম,
আর লম্ব আমরা এপি বলে দিলাম, ভূমিলম্ব তোমরা যাকে বলতে পারো। তাহলে অতিভুজ এইদিকে থেকে গেল, মান বসিয়ে দাও। তাহলে এডির মান পেয়ে গেছো 4, 4 স্কোয়ার। আর এই যে তোমরা ডিপিটা আমরা বের করব, সরি এটা ডিপি লিখি, ডিপি স্কোয়ার থেকে যাবে। আর এপি আমাদের জানা হয়ে গেছে 2, এই যে এপিটা আমরা 2 পেয়ে গেছি। তাহলে এপির জায়গায় 2 স্কোয়ার লিখে দিলাম। তাহলে এখানে ডিপির মানটা কত বেরোচ্ছে, ডিপি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 16, এটা -4। তাহলে এটা দেখো আমাদের কত আসছে, এটা 12 আসছে, ঠিক আছে। তাহলে ডিপির মানটা বেরো হবে 12 √, 12। তাহলে দেখো এটা ভাঙালে পরে এটা 2√3 পাবা, তাই না। এখানে 2 × 3 পাবা, দুটো দিয়ে যেন একটা 2 বেরোবে আর 3টা থেকে যাবে, তাহলে 2√3 এটা পেয়ে গেল ডিপিটা। এবার দেখো একইভাবে আমরা এই অংশটা পেয়ে যাব, এই যে এই ত্রিভুজ থেকে। এটা যদি আমরা বলি এটা ব্যাসার্ধ, এই যে দেখো এসিটা ব্যাসার্ধ নিয়ে, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পিসিটা পেয়ে যাব, তাই না। তা আমরা এখানে বলে দেবো একইভাবে আমরা কি পেয়ে যাব, পিসি পেয়ে যাব। পিসি কত পেয়ে যাবো, 2√3 যাব। তাহলে অতএব সিডি কত, সিডি হবে ডিপি, আমরা লিখব ডিপি যোগ পিসি। তাহলে দেখো এখানে আমাদের মানগুলো পেয়ে গেছি, এর মান হচ্ছে 2√3, 2√3 বসাবো, আর এরও মান হচ্ছে 2√3, যোগ করে হয়ে যাবে কত, 4√3। তাহলে সিডি দেখো সাধারণ যেটা জের দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে অতএব লিখে দাও সাধারণ জের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 4√3। এককটা ছিল আমাদের কত, সেমি, তার 4√3 সেমি। এই হলো আমাদের অ্যান্সারটা। দেখো 4-এর 6 নম্বরটা আছে, প্রদত্ত চিত্রে কোন PQR এর সমদ্বিখণ্ড QS, দেখো ছবিটা আমাদের দেওয়াই থাকবে, ঠিক আছে। তাহলে এই যে PQR এই কোণটার সমদ্বিখণ্ড বলে দিয়েছে QSটা। তাহলে এই দুটো কোণ কি, এই দুটো কোণ সমান হবে আমাদের, এই কোণটা। আর SQR দেখো এই কোণটা আমাদের বলে দিয়েছে 35 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা যে 35 ডিগ্রি হয়, এটা কত হবে, এটাও 35 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব 35 ডিগ্রি। আচ্ছা এবার দেখো, এবার PQR, তাহলে PRQ আছে, তাহলে PRQ মানে এই কোণটা বলছে, এই কোণটা কত বলেছে, 32 ডিগ্রি, এটা আমাদের 32 ডিগ্রি হলে QSR, দেখো QSR মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা দেখো এখানে আমরা এই যে PQR ত্রিভুজটা যে লক্ষ্য করি, তাহলে আমাদের এই কোণটা পেয়ে যাচ্ছি আর এই কোণটা পেয়ে যাচ্ছে, তাহলে এই 3 নম্বর কোণটা পেয়ে যাবো আমরা। তাহলে এই কোণটা পেয়ে গেলে এই কোণটা পেয়ে যাবো, যেহেতু একই বৃত্তস্থ কোণ এরা আছে, একই বৃত্তস্থ কোণ সমান হয়, তাহলে এই কোণটা যত হবে এই কোণটা তত হবে। তা চলো আমরা একটু দেখিয়ে দিই এই কোণটা সমান কেন। আমরা বলে দেবো অতএব কোণ, আচ্ছা অ্যান্সার দিয়ে চালু করে দিলাম, অ্যান্সার কোণ, আর এদিকের নামটা দিব আমরা RQS সমান, এটা আমরা দিয়ে দেবো PQS সমান, এরা দুজনে হয়ে যাবে আমাদের 35 ডিগ্রি। কেন সমান, এরা তো প্রশ্নানুসারে যে বলেছিল PQR এর সমদ্বিখণ্ড QSটা, এই যে বলে দিয়েছে, তার জন্য দুটো কোণ সমান। এবার আমরা পেয়ে গেলাম বড় কোণটা, বড় হচ্ছে PQRটা, তাহলে PQR কত হবে, 35 যোগ 35, যোগ করে পেয়ে গেলাম 70 ডিগ্রি। আচ্ছা ত্রিভুজে দুটি কোণ পেয়ে গেলাম, তো ত্রিভুজের থেকে আমরা পেয়ে যাব ত্রিভুজ PQR। একটু লিখে করতে হবে, 2 নম্বর অঙ্ক লিখে করতে হবে তোমাদের, সংক্ষেপে করলে হবে না। তাহলে PQR এর আমরা পাচ্ছি কোণটা QPRটা মানে এই কোণটা, তাহলে এই কোণটা বের হবে আমাদের, আর 180 ডিগ্রি থেকে দুটো কোণের যোগফলটা বাদ দিয়ে দাও, কত, এটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি, আর ওটা হয়ে গেল আমাদের 32 ডিগ্রি। তাহলে 180, তো এটা কত আসবে, এটা আসবে 2, আর এটা হয়ে গেল 10, 102 ডিগ্রি বিয়োগ করো, এটা 8 আসবে, আর এটা আমাদের কত হবে, 7 হয়ে যাবে, 78 ডিগ্রি। আচ্ছা এই কোণটা আমরা পেয়ে গেলাম 78 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পাবো, এটা যদি আমরা 78 হয়, তাহলে এটাও 78 হয়ে যাবে, 78 ডিগ্রি অ্যান্সারটা। একটু বলে দিই আমরা কেন ওটা দুটো কোণ সমান। আমরা লিখব কোণ QPR মানে এই কোণটা সমান এই কোণটা,
আর ওই কোণটার নাম দেবো আমরা কোণ কিউএসপি, কিউএসআর। আচ্ছা, জ্যামিতির অঙ্ক একটু আস্তে আস্তে করাই, তাড়াহুড়া করলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে এই দুটো কোণ সমান। কেন সমান এখানে লিখে দাও, যেহেতু সকল বৃত্তস্থ কোণ সমান হয়, তাই না? সমান, এটা আমাদের একটা উপপাদ্য আছে, তো এটা সমান। তাহলে দেখো, তাহলে অতএব দিয়ে আমরা এই কোণটা জানা আছে, এই কোণটা পেয়ে যাব। তাহলে কিউএসআরটা আমরা পেয়ে গেলাম কত? 78 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অ্যান্সারটা। দেখো 6 প্রশ্নটা কী বলছি, একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ পি এ কিউ 60 ডিগ্রি হলে কোণ এ পি কিউ কত? আচ্ছা, ছবিটা আঁকি, তবে তোমরা বুঝতে পারবা। প্রথমে কী বলেছে, একটি বৃত্ত বলেছে। তাহলে আমরা একটা বৃত্ত ড্র করলাম, যে বৃত্ত। তাহলে পি কিউ বিন্দুতে দেখা, ঠিক আছে, পি কিউ বিন্দুতে দুটি স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো, এভাবে এখানে এ বিন্দু আছে, এদিকে এভাবে, আর এভাবে বাইরে গিয়ে এখানে এ বিন্দু আছে, এটা এ বিন্দু। ওকে, আচ্ছা, এখানে আছে পি বিন্দু, আর এখানে আছে আমাদের কিউ বিন্দু। এভাবে ছেদ করেছে, আর এখানে আমরা কেন্দ্রবিন্দু নিলাম, এটা আমরা এভাবে যোগ করে দিলাম, তা এটা ধরো আমাদের কেন্দ্রবিন্দু, এটা ও নাম দিয়ে দিলাম। আর এখানে দেখো, এভাবে যদি আমরা টানি, ও এ যুক্ত করলে পরে, তাহলে ও এটা দেখো, এখানে ও এটা লম্ব হবে, কারপর পি কিউর উপর লম্ব হবে, এটা আমাদের আছে। ঠিক আছে, এভাবে যদি হয় স্পর্শক, বাইরে কোনো বিন্দুতে যেহেতু বিন্দু থেকে স্পর্শক হয় পি কিউ বিন্দুতে, তাহলে এই বিন্দু থেকে আমরা যদি সরলরেখাটা টানবো, তো এই সরলরেখাটা কী হয়, পি কিউর উপর লম্ব হয়। তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে প্রশ্নানুসারে অ্যান্সার, প্রশ্নানুসারে ঠিক আছে, তাহলে এটা বলতে পারবো আমরা। ধরো এটা বিন্দুর নাম দিয়ে দিলাম, এটার নাম কী দেবো, এটা আমরা বি দিয়ে দিলাম, এই জায়গাটা আমরা বি নাম দিয়ে দিলাম। তো প্রশ্নানুসারে এ বি লম্ব পি কিউ। তাহলে অতএব পিবি এটা, এই কোণটা কী হবে, 90 ডিগ্রি। আচ্ছা, আমাদের দেখো, আমাদের পি এ কিউটা আমাদের বলেছে 60 ডিগ্রি বলে দিয়েছে। এই কোণটা কত বলে দিয়েছে, এই কোণটা আমাদের বলেছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমাদের উপপাদ্য 41 আছে, যে 41-এ দেখবা যে এই কোণটা সমান আছে, এই দুটো কোণ সমান, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়েছে, আর দুটো ত্রিভুজ সর্বসম হলে অনুরূপ কোণগুলি সমান দেখিয়েছে। তাহলে আমরা উপপাদ্য 41 থেকে বলে দেব, উপপাদ্য 41। ঠিক আছে, তুমি এভাবে দেখাতে পারবো, উপপাদ্য 41 থেকে পাই কোন দুটো কোণ সমান, কোণ দেখো অধিকার কোণটা বলি পি এ বি সমান কোণ, আর এদিকার কোণটা বলবো আমরা কিউ এ বি সমান। তাহলে এরা সাইডের হলে কী হবে, 30 ডিগ্রি করে হবে। তাহলে এই কোণগুলো হবে আমাদের 30 ডিগ্রি করে হবে এটা। তা দেখো, এরা 60 ডিগ্রি ছিল মোট কোণটা, তাহলে আমাদের পেয়ে গেলাম এদিকার কোণটা 30 ডিগ্রি। আমাদের এই কোণটা দরকার, কারণ আমাদের দেখো যেটা বের করতে বলেছে এ পি কিউ, মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে। তা লক্ষ্য করো, এই ত্রিভুজটা লক্ষ্য করো, এ পি বি ত্রিভুজের দুটো কোণ তো জানা হয়ে গেল। তাহলে আমরা এই কোণটা পেয়ে যাবো, এটা 90 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে তোমরা এটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা হবে 60 ডিগ্রি, তাই না? এদের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে একটু বলে দিই, ত্রিভুজ এবিপি সরি, আমরা কি লিখব, এবিপি থেকে আমরা কোন কোণটার মান দরকার, কোণ এটার মান বলবো এপি কিউ। কী বলেছে, এই যে কোণটা এপি কিউ। তাহলে এপি কিউ সমান কত হবে, ত্রিভুজের ধর্ম 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা হয়ে গেল, সেই দুটো কোণের যোগফলটা বাদ দাও, 180 ডিগ্রি। আর এটা আমাদের দেখো কত আসছে, এটা যোগ করে হবে 120 ডিগ্রি। 180 থেকে 120 বাদ দিলে পরে 60 ডিগ্রি পেয়ে যাচ্ছ তোমরা। দেখো আমরা অ্যান্সারে পেয়ে গেলাম, তো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমাদের একটু বলে দিই, এই যে আমাদের এটা সমদ্বিখণ্ডক কেন, এই যে লম্ব কেন, তাই না? এই যে আমাদের ও বিটা পি কিউর উপর লম্ব বললাম, সেটা পেজ নাম্বার তোমরা দেখবা P-213 পাতা, 13 পাতা যে একটা প্রয়োগ আছে,
প্রয়োগ 12 নম্বর যে প্রয়োগটা আছে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু এটা প্রমাণটা করে দিয়েছে। এই যে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর যে প্রয়োগটা আছে, এই প্রয়োগটা দেখবা 213 পাতার প্রয়োগ 12 নম্বর এখানে প্রমাণটা করে দিয়েছে কেন এরা 90 ডিগ্রি হবে। আর একটা কথা বললাম আমি যে এই দুটো কোণ সমান, তাই না? এটা আমাদের উপপাদ্য 41। তোমরা পেজ নাম্বার চলে যাবা, এটা জানার জন্য তোমরা যাবা পি-হাইফেন 211 পাতায় আছে, 211 পাতা, ঠিক আছে? দেখো 211 পাতা যে করে দিয়েছে এটা, এই যে প্রমাণটা দেখো, এই দুটো কোণ সমান দেখিয়েছে এখানে, এই যে POA, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখায়নি, আমাদের এই দিকে দেখিয়েছে। দেখো এখান থেকে একটু শেষের দিকে প্রমাণটা করার পর শেষে বলেছে কথাটা, এটা আমরা 212 পাতা বলেছি। 211 পাতায় উপপাদ্যটা আর 212 পাতায় দেখিয়েছে জিনিসটা, ঠিক আছে? একটু এখানে দেখাই সরি। এই উপপাদ্যটি থেকে আরও পেলাম যে APO, ঠিক আছে? APO, ঠিক আছে? আচ্ছা, নামগুলো একটু চেঞ্জ করেছি। এখানে আমাদের পি নাম ছিল ওখানে উপপাদ্যটার, ঠিক আছে? যে APO আর BPO, মানে এখানে দেখো নামটা, এখানে আমাদের এখানে AP আছে, এই যে লক্ষ্য করো, এই যে নামটা, তাহলে APO আর এই যে BPO, এই কোণটা আর এই কোণটা এখানে সমান দেখিয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের উপপাদ্য 41। তোমরা দেখে নাও, উপপাদ্য 41-এ এটা বলেছে। তাহলে এই জন্য আমরা এই কোণগুলোকে সমান দেখালাম, আমরা লিখে দিয়েছি উপপাদ্য 41 থেকে। তাহলে যাই হোক, ওর সাহায্য নিয়ে কিন্তু প্রমাণটা আমরা অ্যান্সারটা বের করে নিয়েছি। APQ কত পেয়ে গেলাম আমরা? 60 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো 8-এরটা আমাদের চলে আসলাম। 8-এরটা বলছে প্রমাণ করো যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। আচ্ছা, রেডিয়ান কোণটা আবার জানবো আমরা, রেডিয়ান কোণটা আগে দেখাবো, তারপর রেডিয়ানটাকে ধ্রুবক দেখাবো আমরা। তো দেখো, তার জন্য আমাদের একটা কী করতে হবে, একটা বৃত্ত তৈরি করলাম। এই যে এভাবে আমরা একটা বৃত্ত তৈরি করলাম। এখানে আমরা কেন্দ্র ও, আর এই জায়গায় আমরা একটা ব্যাসার্ধ তৈরি করলাম, এটা হচ্ছে ও, এটা A, আর এইদিকে আবার একটা ব্যাসার্ধ তৈরি করলাম, এই যে এটাকে আমরা B নাম দিলাম, ঠিক আছে? ব্যাসার্ধ R। এবার এই যে আমরা বৃত্তচাপটা নিয়েছি, যতটা ব্যাসার্ধ আছে ততটা আমরা সমান করে কিন্তু বৃত্তচাপ AB নিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে এইটুকুটা কিন্তু আমাদের, এই যে এটা আমাদের R হয়ে যাবে, এটা ডিস্টেন্সটা R, ওকে? AB যে চাপটা যতটা আছে, চাপের দৈর্ঘ্যটা কতটা R নিয়েছে সমান করে আমরা লিখে দেখাবো। তাহলে আমরা লিখবো এখানে অ্যান্সার, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের OA সমান R, ব্যাসার্ধ এর সমান করে AB চাপ নেওয়া হলো। দেখো, চাপটাকে আমরা এভাবে চাপ চিহ্ন বোঝাই, উপরে এভাবে দিয়ে দেবা, চাপ নেওয়া হলো, ঠিক আছে? তাহলে এই যে চাপটা, যে কোণটা তৈরি হবে AOB কোণটা, এখানে যে কোণটা তৈরি হলো, ঠিক আছে? AOB, এই AOB কোণটাকে বলা হয় 1 রেডিয়ান, এটা মনে রাখবা। দেখো রেডিয়ান কোণ কীভাবে তৈরি করলাম, এই যে দেখো, যতটা ব্যাসার্ধ ততটাই আমরা চাপ নিয়েছি। এই ব্যাসার্ধ দেখো, এখানে আর হলে এটাও তো আর, OBটা, তাহলে ব্যাসার্ধগুলো সমান আছে আর চাপটাও কিন্তু সমান আছে। এভাবে নিয়ে কেন্দ্রে যে কোণ তৈরি হবে সেই কোণটাকে আমরা বলবো 1 রেডিয়ান, ঠিক আছে? তাহলে AOB কোণটা আমাদের কত? 1 রেডিয়ান। তাহলে এই 1 রেডিয়ানটাকে আমাদের কী দেখাতে বলেছে? ধ্রুবক দেখাতে বলেছে। তাহলে দেখো, আমরা ধ্রুবক দেখাবো। এবার আমরা এখানে লিখব, যেহেতু দিয়ে লিখব, যেহেতু বৃত্তের ভিন্ন চাপের দৈর্ঘ্য এবং সেই চাপ দ্বারা উৎপন্ন সেই চাপগুলি দ্বারা, এখানে লিখব, সেই চাপগুলি দ্বারা, ভিন্ন চাপ আছে, অনেকগুলি চাপ আছে, সেই চাপগুলি দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত, কেন্দ্রস্থ কোণগুলি সমানুপাতে থাকে। দেখো কথাটা আমি কী লিখলাম, এই কথাটা বোঝাবো। বৃত্তের ভিন্ন চাপ, ঠিক আছে? দেখো আমি এখানে একটা বৃত্ত আঁকি,
দেখো এখানে কেন্দ্রবিন্দু, এই একটা চাপ নিলাম, এটা এ, এটা বি নিলাম ধরো, আর ধরো এইদিকে একটা চাপ আছে, এটা আমরা ধরো সি নিলাম, ঠিক আছে। তাহলে এই যে দেখো এই চাপ বিসি চাপ, ঠিক আছে, এখানে দেখাচ্ছি এ বি চাপ বাই বিসি চাপ, ঠিক আছে। এই যে চাপগুলো এ বি চাপ বাই বিসি চাপ, চাপগুলো এভাবে দিই। আর ওদের যে কেন্দ্রস্থ কোণগুলো আছে, তাই না, এ বি চাপের কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এ ও বি, আর বিসি চাপ, এই যে বিসি চাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। তাহলে এই যে চাপগুলির অনুপাত, তাই না, যতগুলো চাপ তৈরি হবে ভিন্ন চাপ, তাই চাপগুলির অনুপাতটা আর তাদের যে চাপগুলি দ্বারা যে কেন্দ্রস্থ কোণগুলো তৈরি হয়েছে সেই কেন্দ্রস্থ কোণগুলির অনুপাতটা কী হবে, সমান কোণগুলির অনুপাত, এই যে, ঠিক আছে, চাপগুলির অনুপাত এবং কোণগুলির অনুপাত সমান হয়, ঠিক আছে, সমান হবে। তাহলে এই জিনিসটা আমরা বোঝালাম। আচ্ছা, এটা আমি একটা মুছে দিলাম এটা। তাহলে এখানে দেখো আমাদের যে চাপটা আমরা নিয়েছি এ বি চাপ। তাহলে এ বি চাপ বাই, এবার আমরা পুরো বৃত্তের চাপটা নিব। বৃত্তের চাপ হচ্ছে বৃত্তের পরিধি, পুরো বৃত্তের চাপটা, ঠিক আছে, বৃত্তের পরিধি সমান সমান এ বি চাপের কেন্দ্রস্থ কোণটা। এ বি চাপের কেন্দ্রস্থ কোণটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এ ও বি। তাহলে এ বি চাপ দ্বারা যে কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের এ ও বি, আর বাই, এবার দেখো বৃত্তের পরিধি হচ্ছে পুরোটা। তাহলে পুরো বৃত্তের পরিধির কেন্দ্রস্থ কোণ কত হবে তোমাদের একটু বলি। দেখো এই যে এখানে দেখো পুরো বৃত্তের মধ্যে দেখো আমরা যদি বলি এই যে কেন্দ্রস্থ কোণটা, তো পুরো কোণটা কত হয় 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে বলা হয় 4 সমকোণ, তাই না। পুরো বৃত্তের যে কোণটা তৈরি হয় কেন্দ্রস্থ কোণটা, এই কোণ দেখো আমরা বলি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, 4টা 90 ডিগ্রি আছে। তাহলে কত হবে টোটালটা 360 ডিগ্রি। তাহলে বৃত্তের পরিধির যে কেন্দ্রস্থ কোণটা হবে সম্পূর্ণ কোণটা 360 ডিগ্রি, আর 360 ডিগ্রিকে আমরা 4 সমকোণ বলে দিচ্ছি। 4 সমকোণ বৃত্তের পরিধি কত কোণটা হবে কেন্দ্রস্থ কোণটা 4 সমকোণ। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে আমরা এ বি চাপের দৈর্ঘ্যটা আমরা আর পেয়েছি। দেখো এ বি যে চাপটা সেটা হচ্ছে আমরা আর, এখানে বলে দিয়েছিলাম, চাপটা আমরা সমান নিয়েছিলাম। আর বৃত্তের পরিধি আমরা কি জানি 2 পাই আর, মানটা বসিয়ে দিলাম। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। আর এখানে এওবি যে কোণটা আমরা 1 রেডিয়ান জানি, এই যে বের করেছি, এওবি কোণটা হচ্ছে 1 রেডিয়ান, আর এটা আমাদের 4 সমকোণ 4 সমকোণ। আচ্ছা, এখানে আর কেটে দাও। তাহলে এখানে দেখো আমরা যদি 1 রেডিয়ানের মানটা বের করি, 1 রেডিয়ান, তাহলে এটা থেকে উপরে চলে যাবে, তাই না, এটা এদিকে চলে আসছে। তাহলে 4 সমকোণটা উপরে হয়ে যাবে, 4 সমকোণ, আর নিচে কত আছে, নিচে এটা চলে আসবে নিচে 2 পাই আর। তাহলে এখানে কাটাকাটি করে 2 দিয়ে, তাহলে 2, তাহলে এটা কত পেয়ে গেল 2 সমকোণ, আর নিচে হচ্ছে পাই, তাই না। দেখো পাইটা ধ্রুবক আর 2 সমকোণ দিয়ে 180 ডিগ্রি, তাই এরা কিন্তু আমাদের কী পেয়ে গেলাম, এরা ধ্রুবক পেয়ে গেলাম। তা দেখো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে, এটা আমাদের কি ধ্রুবক, এই মানগুলো এটা একটা ধ্রুবক সংখ্যা, 2 সমকোণও ধ্রুবক আর পাইটা তো আমাদের ধ্রুবক। তো এটা আমাদের দেখো প্রমাণটা কিন্তু মিলে গেছে, 1 রেডিয়ান সমান কত ধ্রুবক। তাহলে প্রমাণটা পেয়ে গেলাম, প্রমাণিত, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের প্রমাণটা দেখাতে হবে যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। তো এইভাবে তোমরা প্রমাণটা দেখিয়ে দেবা। দেখো 9 প্রশ্নটা বলছে tan 5 থিটা ইন্টু tan 4 থিটা সমান 1 এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 3 থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে আমরা দেখো এই সমীকরণ থেকে আমরা থিটার মানটা বের করতে পারবো। দেখো থিটার মানটা আমরা বের করবো, এটা tan 5 থিটা রেখে দিলাম গুণিত, আর tan 4 থিটাকে আমরা লিখলাম 1 বাই cot 4 থিটা 1, tan 5 থিটা, আর এটা ওইদিকে বর্গগুণ করে cot 4 থিটাটা ওইদিকে চলে যাবে, tan 5 থিটা, আর cot 4 থিটাকে লিখবা tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা আমরা লিখতে পারবো, ঠিক আছে, থিটা, কারণ tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কি আবার cot 4 থিটা ফিরে আসবে, এটা থেকে পুরো কোণের সূত্র এটা পেয়ে যাবা। তো ওইদিকে tan ভ্যানিশ, তার অতএব 5 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তার এদিকে দেখো এটা আমরা যোগ করে 5 থিটা মাইনাস 4 এদিকে যোগ হয়ে যাবে 9 থিটা চলে আসবে, এটা 90 ডিগ্রি, এটা কাটাকাটি করো, এটা আমরা পেয়ে যাবো 10 ডিগ্রি। তাহলে থিটার মান কত পেয়ে গেলাম 10 ডিগ্রি। এবার আমাদের মানটা বের করতে বলেছে tan
3 থিতার মানটা, তাহলে tan 3 ইন্টু থিতার মান তো আমাদের 10 ডিগ্রি, তাহলে tan এটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মানটা তোমরা দেখবা 1/√3 পেয়ে যাবা ছকের মাধ্যমে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 10-এর প্রশ্নটা বলছে কোনো শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.4 সেমি এবং তির্যক উচ্চতা 2.6 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, শঙ্কু বলেছে, আমি একটা শঙ্কুর ছবি এঁকে দেখাই। এভাবে একটা শঙ্কুর ছবি তোমরা এঁকে নেবা, এভাবে করে শঙ্কুর এটা হচ্ছে ব্যাস, আর এভাবে আমরা শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে, ব্যাসার্ধটা 1.4, আর তির্যক উচ্চতা, এই যে তির্যক উচ্চতা যেটা এল, তাই না, এলটা আমাদের কথা বলে দিয়েছে 2.6 বলে দিয়েছে। এবার দেখো শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যে সূত্রটা সেটা আমাদের জানতে হবে। তাহলে অ্যান্সার আমরা লিখব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কি, মানে উপরের পার্শ্বতলটা বক্রতলটা আর নিচের যে ভূমিটা দুটো মিলে হচ্ছে সমগ্র তল। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, ঠিক আছে, মনে রাখবা। আর ভূমির ক্ষেত্রফলটা, ভূমিতে একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এখানে বলে দেবা যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর এল হচ্ছে তির্যক উচ্চতা দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখো পাই আর কমন নিয়ে নাও, তাহলে এখানে হবে এল প্লাস আর, এখানে মানগুলো পুট করো, এটা 22/7, আর এর মানটা দেখো, আর এর মানটা জানা আছে, আর এর মানটা হচ্ছে আমাদের 1.4, আর এল এর মানটা বলে দিয়েছে 2.6, আর এর মানটা আবার 1.4। ঠিক আছে, এটা এককটা আছে বর্গ সেমি, এখানে কাটাকাটি করলে এটা হবে 0.2। তাহলে আমাদের দেখো এটা আমরা 22 গুণিত 0.2, আর এটা যোগ করব আমরা, এটা কত পেয়ে যাচ্ছি, এটা 10.34। তাহলে 22 এটা গুণ করলে হবে আমাদের 8, 0.8, তাহলে আর্ধেক গুণ করো, আর্ধেক 16, 17, একটা দশমিক, তাহলে দেখো 17.6 বর্গ সেমি, এটাই আমাদের শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তো এটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যমান ছোট গোলকটির আয়তনের সংখ্যমানের সমান হয় তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত। আচ্ছা, এখানে কিন্তু ছোট গোলক আর বড় গোলক বলেছে। দেখো তাহলে একটি গোলকের ব্যাসটা অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ছোট গোলক আর এটা হবে আমাদের বড় গোলক, একটি গোলকটা। তাহলে দেখো এখানে আমরা লিখব, আগে কোনটা লিখব ধরে নিব আমরা, ধরি ছোট গোলকের ব্যাসটা আমরা 2r নিলাম। ঠিক আছে, ছোট গোলকের ব্যাস আমরা 2r নিই, কারণ ব্যাসার্ধ আর হলে ব্যাস হচ্ছে 2r। ছোট গোলকের ব্যাস কত ধরে নিলাম 2r। তাহলে অতএব বলবো অতএব বড় গোলকের ব্যাস কত হবে, বড় গোলকের ব্যাস হবে দ্বিগুণ বলেছে, তাই না, তো দ্বিগুণ বললে হবে 2 × 2r, তো এটা কত যাবে 4r। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো, এখানে আমরা বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলটা বলেছিল, তা বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো। তো লিখবো, এটা যে বড় গোলক তো আছে এখানে, তাহলে বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার। এখানে আর বলতে হচ্ছে আরটা কত দেখে নাও, ব্যাস যদি হয় 4r তাহলে আর হবে 2r, এটা মনে রাখবা। ঠিক আছে, তার স্কোয়ার। তা এটা হচ্ছে আমাদের বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা। এবার ছোটো গোলকের বলেছে আয়তনটা, তো আমরা এবার ছোটো গোলকের আয়তন বের করব।
আচ্ছা এটাকে একটু সরল করে নিই আমরা এখানে, তাহলে এটা হবে 4 পাই, এটা হবে 4r²। যাক এভাবে রেখে দিলাম আমরা এটা। এবার এখানে করছি ছোট গোলকের আয়তন। দেখো ছোট গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই r³। তাহলে ছোট গোলকের ব্যাসটা যদি 2r হয় তাহলে ব্যাসার্ধ কী হবে, r হবে, তাহলে r³। এটা হচ্ছে ছোট গোলকের আয়তন। এবার এদের সংখ্যমানটা, ঠিক আছে, বড় গোলকের সমগ্রতার ক্ষেত্রফলটা আর ছোট গোলকের আয়তনের যে সংখ্যমানটা সমান বলে দিয়েছে। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো 4/3 পাই r³ সমান 4 পাই × 4r²। তাহলে এখানে 4 কাটলাম, পাই কেটে দিলাম, এখানে r² r³ কাটলে এখানে একটা r থেকে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি r/3 আর এখানে আমরা 4 দেখতে পাচ্ছি। তাহলে r এর মানটা কত পেয়ে গেলাম, 4 × 3 = 12। দেখো r বলতে কি, ছোট গোলকের ব্যাস যদি 2r হয় তা ছোট গোলকের কিন্তু ব্যাসার্ধ r, ছোট গোলকটির ব্যাসার্ধ চেয়েছিল, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখি অতএব দিয়ে ছোট গোলকের ব্যাসার্ধ, rটার মান পেয়ে গেলাম 12। আমরা 12 কি লিখতে পারবো এককটা, আচ্ছা এখানে মান তো এককগুলো নাই, 12 একক লিখে দাও, 12 একক, এটা আমাদের অ্যান্সার। ছোট গোলকের ব্যাসার্ধ 12 একক। দেখো 4-এর 12 নম্বর আমরা চলে এসেছি শেষ প্রশ্নে। আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে আসলাম। তাহলে এই প্রশ্নটা আমি করিয়ে দেবো। দেখো আমি তোমাদের যেটা বললাম ক্লাসের প্রথম দিকে যে আমাদের এখানে আজকে দিলাম 18 নম্বর স্কুল, এটা মডেল সেটটা 18, 19, 20, 21 দিলে পরে আমাদের প্রাইমারি প্রশ্নবিচিত্র দেওয়া শেষ হয়ে যাবে। তারপরে আমি কিন্তু মাধ্যমিক টেস্ট পেপার, যেটা আমি তোমাদের বললাম যে বিভিন্ন স্কুলের কিছু কোশ্চেনগুলো, টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো, টেস্ট পরীক্ষার কোশ্চেন আমি জোগাড় করেছি কিছু, আমি সেই জোগাড় করে তোমাদের কিন্তু সেখান থেকে ভিডিও আমি দিতে থাকবো ক্লাস। তো ঠিক আছে, এরপরে তোমরা দেখবা, পরে ভিডিও আসবে 19 পাবা, 20 পাবা, 21 পাবা। এগুলো ভিডিওগুলো দেখার পর, ক্লাসগুলো দেখার পর তোমরা কিন্তু মাধ্যমিকে যে টেস্ট পেপার চালু হয়ে যাবে। যেহেতু টেস্ট পেপারটা বের হতে টাইম লাগবে, আমি যেসব স্কুলগুলোর ক্লাস এইগুলো টেস্ট পেপারগুলো জোগাড় করবো সেখান থেকে কিন্তু ভিডিও দেওয়া আমি চালু করে দেবো। তো চলো আমরা দেখে নেবো 4-এর 12 নম্বরটা। তাহলে আমাদের 12 নম্বর কী বলছে দেখো, 11, 12, 14 আছে x - 2, x + 2 আর x + 4, x + 9, 32, 38, 47 রাশিগুলির ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। দেখো রাশিগুলি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে, মানে ছোটো থেকে বড় সাজানো আছে, এবং তাদের মধ্যমা 24 হলে এক্সের মান নির্ণয় করো। আচ্ছা মধ্যমা 24 বলে দিয়েছে, তাহলে আমরা কী করবো, রাশিগুলির মধ্যমাই বের করব। তখন আমরা 24-24-এর সঙ্গে সমান করে এক্সের মানে বেরিয়ে আসবে। আচ্ছা মধ্যমা বের করতে রাশিগুলি তো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে আমি বলে দেবো যে মোট কতগুলি রাশি আছে। তাহলে মোট রাশি সংখ্যা, মোট রাশি সংখ্যা যেটাকে আমরা n বলি, কতগুলো আছে দেখানো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে। তাহলে 10টা কিন্তু যুগ্ম সংখ্যা। দেখো যুগ্ম সংখ্যা বলতে জোড় সংখ্যা, 10টা জোড় সংখ্যা। আচ্ছা যুগ্ম সংখ্যা হলে দেখো মধ্যমা আমরা কী করে পাই, মধ্যমা পাওয়ার যে নিয়মটা, হাফ দিবা, হাফ দিয়ে তোমরা লিখবা, এখানে দেখো সূত্রটা n/2। তাহলে এখানে লিখে দিচ্ছি তোমাদের n/2 তম মান, এততম মান প্লাস n/2 + 1 এততম মান। এটা হচ্ছে আমাদের কিন্তু মধ্যমা পাওয়ার সূত্র। ঠিক আছে, কখন, যখন nটা যুগ্ম সংখ্যা থাকবে, জোড় সংখ্যা থাকবে, তখন কিন্তু এই সূত্রটা মধ্যমা পাওয়ার। আচ্ছা এখানে আমরা হাফ নিলাম, n/, এটা তো আমাদের 10/2 তম মান, ডট দিলাম, আর এখানে 10/2 + 1 তম মান, হাফ, এটা 5 তম মান প্লাস এটা কত পাবা, এটা 6 পেয়ে যাবা, 6তম মান। আচ্ছা এখানে এবার দেখো 5তম মান, এটা বুঝতে হবে তোমাদের। 5তম মান বলতে দেখো 1, 2, 3, 4, 5, এই যে 5তম, এটা হচ্ছে প্রথমতম, দ্বিতীয়তম, তৃতীয়তম, চতুর্থতম, এটা হচ্ছে পঞ্চমতম। তা 5তম মানটা হচ্ছে এটা। তাহলে 5তম মানটা আমরা লিখবো x + 2। তো দেখো আমরা x + 2 লিখে দিলাম, এটা হচ্ছে 5তম মান, আর প্লাস এবার 6তম মান। তা এটা যে 5তম হয় তো পরেরটা হবে 6তম।
তাহলে দেখো এক্স প্লাস ফোরটা হচ্ছে 6তম, এক্স প্লাস 4 অর্থাৎ 6তম। তো এইভাবে কিন্তু মানগুলো বসাবো। এবার সরল করো, তাহলে এখানে দেখো 1/2, এটা হয়ে যাবে দেখো এক্স এক্স যোগ করে 2x, আর 4 আর 2 যোগ করে 6। তাহলে এখান থেকে 2 কমন যাচ্ছে, 1/2, 2 যদি কমন নাও তো তোমরা এখানে এক্স প্লাস 3 পেয়ে যাচ্ছ, 2 দিয়ে কেটে দাও। তো মধ্যমাটা কত পেয়ে গেলা, এক্স প্লাস 3। আবার আমাদের দেখো মধ্যমা 24 দেওয়া আছে, তাহলে আমরা এখানে তোমাদের দেখিয়ে দিই। তাহলে অতএব দিয়ে তোমরা বলতে পারবা এক্স প্লাস 3 সমান সমান কত, 24। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব, এক্স সমান সমান 24 মাইনাস 3, বা এক্স সমান সমান তোমরা পেয়ে যাবা 21। তাহলে এই হলো আমাদের এক্সের মানটা। তো ঠিক আছে, আজকে চলো এই আমাদের ক্লাসের অঙ্কগুলো তোমাদের ভালো করে করে দিয়েছি। কোনো জায়গায় করাতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, ঠিক আছে, তা তোমরা অসুবিধাগুলো দেখে নেবা। আর কোনো অঙ্ক বুঝতে না পারলে তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবা। আর ক্লাসগুলো তোমাদের শেয়ার করতে হবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে হবে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওগুলোকে তোমরা নিশ্চয়ই লাইক দিবা আর বন্ধুদের কাছে শেয়ার করবা। তো ঠিক আছে, আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো।